আসসালামু আলাইকুম। পাফেল এডুকেশন খবরের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এসএসসি ভোকেশনাল শিক্ষার্থীদের জন্য ফিজিক্স 2 নিয়ে। আমরা আজকের ক্লাসটা নিতে যাচ্ছি হচ্ছে ফিজিক্স 2 এর উপরে এবং আমরা ফিজিক্স 2 এর উপরে আহ, কিছুদিন আগে একটা লাইভ ক্লাস নিয়েছিলাম, যে লাইভ ক্লাসে হচ্ছে প্রথম যে দুইটা অধ্যায় ছিল আমাদের, অর্থাৎ আলোকবিদ্যার যে দুইটা অধ্যায় ছিল, যেমন সেখানে আমরা পড়েছিলাম আলোর প্রতিসরণ এবং প্রতিফলন, এই দুটো অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। সো আজকের এই ক্লাসে আমরা ফিজিক্স টুর বাকি যে পার্টটা আছে, আপনি যদি দেখেন স্থির তড়িৎ, চলতড়িৎ, তারপরে হচ্ছে আমাদের চৌম্বক বিদ্যা, ঠিক আছে, সো আধুনিক পদার্থবিজ্ঞান, এই সকল সাবজেক্ট নিয়ে, এই সকল টপিক নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। এবং আজকের এই ক্লাসটা হচ্ছে আমাদের সাজেশন ভিত্তিক একটা ক্লাস, এবং আমাদের ভোকেশনাল ভ্যাকসিন যে বইটা আছে, সেই ভোকেশনাল ভ্যাকসিন বইয়ের আলোকে আমরা আজকের এই ক্লাসটা নিতে যাচ্ছি। এবং একদম সুপার সাজেশন বেস আজকে আমরা ক্লাস নিব, যেখান থেকে আপনি আপনার পরীক্ষার মধ্যে ইনশাল্লাহ শতভাগ প্রশ্ন কমন পাবেন, আর যেমনটা কমন পেয়েছিলেন বিগত পরীক্ষাগুলোতে। এবং আশা করি আমাদের যে সকল শিক্ষার্থী আমাদের ভোকেশনাল ভ্যাকসিন বইটা পড়েছেন বা আমাদের ভর্তিকৃত যে সকল শিক্ষার্থী আছেন, তারা খুবই ভালো পরীক্ষা দিয়েছেন। সো সামনের দিনগুলোতেও আরো বাকি যে এক্সাম গুলো আছে, সেই এক্সাম গুলো আপনারা ভালো দিবেন। ওকে, সো আজকে তাহলে আমরা ফিজিক্স টুর উপরে দারুণ লাইভ ক্লাস করতে যাচ্ছি। আশা করি আপনাদের সকলেই এই ক্লাসটা খুব এনজয় করবেন। ওকে, সো ক্লাসে যাওয়ার আগে আমাকে একটু বলবেন যে আপনারা আমার কথাগুলো সঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা বা বুঝতে পারতেছেন কিনা। যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ওকে, তাহলে আমরা একটু দেখি স্যার যে আমাদের সাথে এই মুহূর্তে কে কে যুক্ত আছেন, একটু যদি দেখি আমরা। আচ্ছা, তো এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন রাতিন আহমেদ। অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন, আর যাদের ফিজিক্স টু আছে, এসএসসি ভোকেশনাল শিক্ষার্থীর, তাদের সবাইকে আজকের এই ক্লাসটা শেয়ার করে দিবেন, যাতে আমরা সবাই মিলে খুব সুন্দর একটা লাইভ ক্লাস করতে পারি। একটা আমি সবসময় এই কথাটা বলে আসছি যে একটা ক্লাসের প্রাণ হচ্ছে শিক্ষার্থী। সো ক্লাসে যত বেশি শিক্ষার্থী থাকবে আমাদের ক্লাসটা তত বেশি প্রাণবন্ত হবে, ক্লাসটা তত বেশি ভালো হবে, আমরা তত বেশি শিখতে পারবো। কেননা একটা ক্লাসে যত বেশি স্টুডেন্ট থাকবে তত বেশি কোশ্চেন আসবে, আর তত বেশি কোশ্চেন গুলো যদি আমি আলোচনা করি, দেখা যাবে যে আপনার এ টু জেড বিষয়ে অলরেডি আলোচনা হয়ে গেছে, বা আপনি যে কোশ্চেনটা করতে যাচ্ছেন সেটা আপনি আমার সেই প্রশ্নোত্তর পর্বের মধ্যে আপনি পেয়ে গেছেন। সো সবাই একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে দিবেন, যাতে সর্বাধিক শিক্ষার্থী নিয়ে আমরা আজকের এই ক্লাসটা করতে পারি। এবং আমি জানি যে ম্যাক্সিমাম শিক্ষার্থীর হচ্ছে এই ফিজিক্স টু সাবজেক্টটাতে সমস্যা। সো আশা করি আজকের ক্লাসটা আপনি যদি মনোযোগ সহকারে করেন, প্রথম থেকে শেষ পর্যন্ত এ টু জেড কমপ্লিট হয়ে যাবে। আমরা একদম বেসিক থেকে শুরু করে আপনি কিভাবে প্রশ্ন সলভ করবেন, কিভাবে একটা ম্যাথ আসলে সেটা আপনি সলভ করবেন, এই রিলেটেড আলোচনাও কিন্তু আজকের ক্লাসে হবে। সো আপনি বুঝতেই পারতেছেন যে আজকের ক্লাসের গুরুত্বটা কত। শাহিন আলম হাসান আমাদের সাথে, আহ, ফাতিন, অসংখ্য ধন্যবাদ। যারা আহমেদ আছেন, তৌফিক হাসান। ওকে ওকে, আপনাদের রেসপন্সের জন্য আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। সো আমি কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব আজকের ক্লাসে। আচ্ছা, আর প্রথমে আমি যে কথাটা বলছিলাম যে আজকের ক্লাসটা নিব হচ্ছে আমরা আমাদের যে ভোকেশনাল ভ্যাকসিন বইটা আছে সেই বইয়ের আলোকে। হ্যাঁ, আচ্ছা, আপনারা এই যে বইটা দেখতে পাচ্ছেন আমার হাতে, এটা কিন্তু আপনাদের বই। এবং আমাদের যারা ভর্তিকৃত শিক্ষার্থী আছেন, তাদের ভর্তিকৃত প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে এই বইটা আছে। সো আমরা আজকের ক্লাসটা বেসিক্যালি আলোচনা করব এই ভোকেশনাল ভ্যাকসিন থেকে। এবং আপনারা বিগত পরীক্ষার মধ্যে দেখেছেন যে এই বইটা থেকে সর্বাধিক প্রশ্ন কিন্তু কমন পড়েছে। ওকে, সো আমরা আজকে তাহলে এই বইটা থেকে আলোচনা করি। এখানে অনেকগুলো সৃজনশীল অনেকগুলো প্রশ্ন আছে, আমরা সেই প্রশ্নগুলা আলোচনা করব, ঠিক আছে। সৃজনশীল বেসড আমরা প্রত্যেকটা প্রশ্ন আলোচনা করার চেষ্টা করব। আমরা গত ক্লাসে অলরেডি হচ্ছে আলোর প্রতিফলন এবং প্রতিসরণ শেষ করে ফেলছিলাম। সো আজকের ক্লাসে তাহলে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের তৃতীয় অধ্যায়, দ্যাট মিনস স্থির তড়িৎ, আমাদের বইয়ের হচ্ছে দশম অধ্যায়। তারপরে আমরা আলোচনা করব হচ্ছে স্যার চলতড়িৎ, এবং চলতড়িৎ থেকে কি কি কোশ্চেন আসতে পারে সে বিষয়টা এখানে লেখা আছে, এবং সেই রিলেটেড আমি আজকের ক্লাস আলোচনা করব। আমাদের গ এবং ঘ নম্বরে কি কি প্রশ্ন আসতে পারে সেটা আলোচনা হবে। তারপর হচ্ছে বিদ্যুতের চুম্বক ক্রিয়া, ট্রান্সফরমারের যে আলোচনাটা টুকু আছে যেখান থেকে আমাদের ম্যাথ আসে সেটা আমরা আলোচনা করব। তারপর হচ্ছে তেজস্ক্রিয়তা এবং ইলেকট্রনিক্স, এন্ড ফাইনালি শেষ, ঠিক আছে।
তো এই যে আমাদের 6টা অধ্যায়, 6টা অধ্যায়ের মধ্যে অলরেডি আমরা 2টা আলোচনা করে ফেলছি, আর বাকি যে 4টা অধ্যায় ছিল সেই 4টা অধ্যায় নিয়ে আমরা আজকের ক্লাসে কথা বলবো, ঠিক আছে? আর বাকি যত সাবজেক্ট আছে আপনাদের পরীক্ষার, ওই সাজেশন গুলো যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে আপনি মেসেজ দিতে পারেন, অথবা স্ক্রিনে বা আপনি কমেন্ট সেকশনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি আমাদের সাজেশনটা পড়ে আপনি ভালো একটা পরীক্ষা দিতে পারবেন এবং এই স্বল্প সময়ে নিজেকে গোছাতে পারবেন। ওকে, সো চলুন তাহলে আমরা কথা না বাড়ি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। তো আমরা আজকে এখান থেকে আলোচনাটা শুরু করি যে তেজস্ক্রিয়তার যে সরি স্থির তড়িতের যে পার্টটা আছে সেই স্থির তড়িতের পার্ট থেকে আমরা আলোচনাটা শুরু করতেছি। সো আমাদের প্রথম আলোচ্য বিষয়টা হচ্ছে স্থির তড়িৎ, ঠিক আছে? এটা আপনাদের তৃতীয় অধ্যায়ে আছে। সো দেখেন আপনাদের ইলেকট্রিসিটির দুইটা পার্ট আছে, একটা হচ্ছে স্থির তড়িৎ আর একটা হচ্ছে কি চলতড়িৎ। এই দুইটা অধ্যায় আমাদের জন্য ইম্পর্টেন্ট, এই দুইটা অধ্যায় থেকেই পরীক্ষায় প্রশ্নগুলো এসে থাকে। সো চলুন তাহলে আমরা প্রথমত একটু স্থির তড়িৎ নিয়ে কথা বলি। বেসিক্যালি দেখেন আমাদের এই অধ্যায়ের মধ্যে কি কি বিষয় নিয়ে কথা বলা হয়েছে বা কি কি বিষয় আলোচনা করা হয়েছে যদি একটু এক নজরে আমরা দেখতে যাই। আমাদের প্রথমত স্যার কুলম্বের সূত্র। এই কুলম্বের সূত্র বোঝার আগে আপনাকে বুঝতে হবে চার্জ অথবা আদান কি। চার্জ অথবা আদান, ঠিক আছে? চার্জ অথবা আদান কি এটা আপনাকে বুঝতে হবে। এন্ড দেন এই কুলম্বের সূত্র থেকে আমরা পড়বো হচ্ছে তড়িৎ বল, ইলেকট্রিক ফোর্স, আর এখানে তো আমাদের আছে চার্জ অথবা আদান। তারপর হচ্ছে তড়িৎ প্রাবল্য, তড়িৎ ক্ষেত্র, তারপর হচ্ছে আমাদের তড়িৎ বিভব। তারপরে আরো আলোচনা আছে, সেখান থেকে আপনি আরো আলোচনা পাবেন হচ্ছে দ্বারকের আলোচনাটা পাবেন, এবং দ্বারক থেকে দ্বারকত্ব আছে আমাদের। তারপরে দ্বারকত্ব থেকে আবার পড়তে হবে স্যার আমাদের দ্বারকে সঞ্চিত শক্তি। এবং এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, কোশ্চেনটা জানেন কি? সেটা হচ্ছে একটা সমান্তরাল পাত দ্বারকের মধ্যে কিভাবে চার্জ গুলা সঞ্চিত থাকে বা তার গঠন প্রণালী লিখো, এটা পরীক্ষা আসতে পারে আমাদের। সো এই রিলেটেড কোশ্চেন গুলো আমরা কিন্তু আজকে ক্লাসে আলোচনা করতে যাচ্ছি। ওকে, সো আমরা স্থির তড়িতের প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই চার্জ অথবা আদান নিয়ে আমরা কথা বলবো। প্রথমত আমরা চার্জ অথবা আদান নিয়ে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, আমি একটু চার্জ অথবা আদান নিয়ে আপনাদের সাথে কথাগুলো বলতে চাই। হ্যাঁ, চার্জ অথবা আদান নিয়ে আমি একটু কথাগুলো বলতে চাই। তো প্রথমত আপনাদেরকে আমি যদি একটু চার্জ অথবা আদান নিয়ে কথা বলতে চাই, তাহলে চার্জ অথবা আদান বলতে আমরা কি বুঝি এটাকে একটু বোঝার চেষ্টা করেন। চার্জ অথবা আদান বলতে আমরা কি বুঝি স্যার? কারো কোনো আইডিয়া আছে? চার্জ অথবা আদান বলতে আমরা বুঝিটা কি? দেখেন, কোন একটা বস্তু চার্জিত হওয়া এটা বলতে আসলে কি বোঝায়? বলতে কি বোঝায়? দেখেন, যখন একটা বস্তু নিরপেক্ষ থাকে তখন তার ভিতরে যে স্থায়ী কণিকাগুলো আছে, দ্যাট মিনস আপনি বলতে পারেন প্রোটন এবং ইলেকট্রন, এই দুটো সমান থাকে, সেই জন্য সার্বিকভাবে সে নিরপেক্ষ থাকে। এখন কোনো একটা কারণে তার ভিতর থেকে আপনি যদি একটা ইলেকট্রন বের করে নিয়ে আসতে পারেন অথবা একটা ইলেকট্রন প্রবেশ করাইতে পারেন, তখন কিন্তু এই যে চার্জের মধ্যে একটা ব্যালেন্স ছিল বা ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে, এই ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়। সো যখন এই চার্জের ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে, ভারসাম্য নষ্ট হয়ে যাবে, সমতা নষ্ট হয়ে যাবে, তখনই কিন্তু সে চার্জিত হবে। তার মানে আপনাকে যদি একটা নর্মালি এক্সাম্পল দেই, যেমন আপনি ধরেন সোডিয়ামের কথা যদি আমি বলি, সোডিয়ামের কথা বলি, আপনারা সকলে জানেন সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। দ্যাট মিনস তার মধ্যে 11টা ইলেকট্রন আছে। কয়টা ইলেকট্রন আছে স্যার? 11টা। দ্যাট মিনস তার মধ্যে 11টা মাইনাস আছে, ইলেকট্রনের চার্জটা হচ্ছে নেগেটিভ। এবং 11টা কি আছে স্যার বলেন তো? প্রোটন আছে। 11টা কি আছে? প্রোটন। দ্যাট মিনস তার ভিতরে প্লাস আছে কয়টা? 11টা। এখন এই সমান সংখ্যক ইলেকট্রন এবং সমান সংখ্যক প্রোটন থাকার কারণে সে সার্বিকভাবে কি থাকে স্যার? নিউট্রাল থাকে, বা তার চার্জটা হচ্ছে জিরো। কিন্তু কিন্তু সে যদি একটা ইলেকট্রন ত্যাগ করে দেয়, সে যদি একটা ইলেকট্রন কি করে? ত্যাগ করে দেয়, তো এখান থেকে যদি একটা ইলেকট্রন ত্যাগ হয়ে যায় তাহলে তার ইলেকট্রন কি হবে স্যার? ইলেকট্রন কিন্তু 10টা চলে আসবে। আর প্রোটন তো কোনো চেঞ্জ হবে না, প্রোটন কিন্তু 11টাই থাকবে। তখন তার মধ্যে আধিক্য থাকবে বা বেশি থাকবে কোন চার্জটা? অবশ্যই প্রোটন। তো যেহেতু প্রোটন একটা বেশি থাকে, সেই প্রোটনের চার্জটাই তখন কিন্তু সে গ্রহণ করে, অর্থাৎ Na প্লাসে পরিণত হয়। তাহলে এই যে সোডিয়াম যে Na প্লাসে পরিণত হইলো,
কেন পরিবর্তন বা এখানে কোন চার্জটা প্রকাশ হয়েছে, কোন ধর্মটা প্রকাশ হয়েছে, কার ধর্ম প্রকাশ পাইছে স্যার? এই প্রোটনের ধর্মটা প্রকাশ হয়েছে। তাহলে চার্জ বা আদান বলতে আমরা কি বুঝি? ইলেকট্রন এবং প্রোটনের যে বৈশিষ্ট্যমূলক ধর্মটা আছে সেই বৈশিষ্ট্যমূলক ধর্মটাকে আমরা কি বলতে পারি? চার্জ অথবা আদান বলতে পারি। আপনার পরীক্ষায় ডেফিনেশনটা আসতে পারে যে ইলেকট্রন এবং প্রোটনের যে বৈশিষ্ট্যমূলক ধর্মটা আছে সেই বৈশিষ্ট্যমূলক ধর্মকে আমরা কি বলতে পারি? চার্জ অথবা আদান বলতে পারি। সো বিভিন্ন বস্তুর মধ্যে আপনি যদি ঘর্ষণ তৈরি করেন, সাপোজ মনে করেন আপনি প্লাস্টিককে রেশমি যে কাপড়গুলো থাকে সেগুলো যদি ওই রেশমি কাপড় দ্বারা প্লাস্টিকে ঘর্ষণ করেন, তাহলে সেখানে কিন্তু স্থির বিদ্যুৎ তৈরি হবে। সেখানে কি হবে স্যার? স্থির বিদ্যুৎ তৈরি হবে, তাই না? কেন স্থির বিদ্যুৎ হয়? ও ঘর্ষণের সময় দেখা যায় যে ইলেকট্রনের একটা আদান প্রদান হয়। ঠিক আছে, ইলেকট্রনের আদান প্রদান হওয়ার কারণে চার্জের যে ব্যালেন্সটা থাকে বা ইলেকট্রন প্রোটনের যে ব্যালেন্সটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। দেখায় কোথাও দেখা যায় ইলেকট্রন বেশি, কোথাও দেখা যায় প্রোটন বেশি। সেই কারণে তারা বিপরীতধর্মী দুইটা চার্জ তৈরি করে। ঠিক আছে, তো এই কারণে আমরা বলতে পারি যে ঘর্ষণের মাধ্যমে কি তৈরি করা যায়? স্থির বিদ্যুৎ তৈরি করা যায়। ওকে, তাহলে এখান থেকে জাস্ট আমরা একটা ডেফিনেশন শিখবো যে চার্জ অথবা আদান কাকে বলা হয়। তো চার্জ অথবা আদান বলতে আমরা বুঝি ইলেকট্রন এবং প্রোটনের যে বৈশিষ্ট্যমূলক ধর্ম সেই ধর্মটাকে আমরা কি বলতে পারি? চার্জ বলতে পারি। ওকে, আচ্ছা, এরপরে আসেন স্যার। এরপরে তাহলে আমরা এখন আলোচনা করব এই কুলম্বের সূত্র নিয়ে। চার্জ যেহেতু আমরা বুঝে ফেলছি, এই চার্জকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি। চার্জকে আমরা কি দ্বারা প্রকাশ করি? কিউ দ্বারা প্রকাশ করি। কয়েকটা টার্ম একটু বুঝেন। আমরা চার্জকে কি দ্বারা প্রকাশ করতেছি স্যার? কিউ দ্বারা প্রকাশ করতেছি। এবং এই চার্জের এককটা হচ্ছে একক কুলম্ব। চার্জের এককটা কি বলেন তো স্যার? কুলম্ব। এটা একটা মডেল কেন পরীক্ষার মধ্যে আসতে পারে যে চার্জের একক কাকে বলা হয় বা এককটা কি? কুলম্ব। এখন আসেন আমরা কুলম্বের সূত্রটা নিয়ে তাহলে কথা বলি। সাপোজ মনে করেন এখানে দুইটা চার্জ আছে। এই কিউ1 হচ্ছে একটা চার্জ এবং কিউ2 হচ্ছে আরেকটা চার্জ। তাদের সেন্টার টু সেন্টার ডিসটেন্স, মানে এটার কেন্দ্র থেকে এই চার্জের কেন্দ্র পর্যন্ত যে ডিসটেন্স সেটা হচ্ছে আমাদের ডি। এই কেন্দ্র থেকে ওই কেন্দ্র পর্যন্ত যে ডিসটেন্সটা আছে সেটা যদি ডি হয়, অর্থাৎ দুইটা চার্জ আছে, একটা কিউ1 এবং কিউ2, আর তাদের মধ্যবর্তী ডিসটেন্সটা কত? ডি। এখন কুলম্ব কি বলছে, বা যদি আমাদের পরীক্ষা আসে কুলম্বের সূত্রটা বিবৃতি করে আমরা কিভাবে লিখবো? তো কুলম্বের সূত্রের বিবৃতিটা হচ্ছে এরকম: দুটি চার্জের মধ্যবর্তী এই যে দুইটা চার্জ রাখছেন ডি দূরত্বে, তাহলে অবশ্যই তাদের মধ্যে একটা বল কাজ করতেছে। সেটা আকর্ষণ বল হোক কিংবা বিকর্ষণ বল হোক, বল তো আছে। তো সেই বলের মানটা হবে চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক, আর মধ্যবর্তী যে দূরত্বটা আছে সেই মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, আচ্ছা, এখন আপনারা সকলে জানেন যে সমধর্মী চার্জ সাপোজ মনে করেন এখানে প্লাসের কিউ একটা চার্জ আছে আর এখানে একটা প্লাসের কিউ চার্জ আছে। এই সমধর্মী চার্জ পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। আর যদি বিপরীতধর্মী চার্জটা থাকে, এই বিপরীতধর্মী চার্জ পরস্পরকে কি করবে স্যার বলেন তো? আকর্ষণ করবে, মানে কাছাকাছি টানবে। এটা তো বুঝলাম। তাহলে আমরা আবার যদি একটু বলি, কুলম্বের সূত্রটা হচ্ছে এরকম: দুটি চার্জের মধ্যে বিদ্যমান আকর্ষণ বা বিকর্ষণ বলটা হবে চার্জের মধ্যবর্তী গুণফলের সমানুপাতিক, আর মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। একটু সূত্রটা লেখার চেষ্টা করি। তো প্রথম কথাটা বলছিল এফ প্রপোর্শনাল সমানুপাতিক। কি বলছে? চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। তাহলে যদি গুণ করেন কিউ1 ইনটু কিউ2, তো প্রথম যে বিবৃতি আছে সেটা থেকে আপনি এটা পান। দ্বিতীয় যে বিবৃতিটা আছে সেটা থেকে আপনি কি পান? দ্বিতীয় বিবৃতি থেকে আপনি পাবেন আপনি এফ প্রপোর্শনাল 1/d²। ওই যে বলছিল যদি এই দুইটা চার্জের মধ্যবর্তী বলটাকে আমি এফ বিবেচনা করি, মানে আকর্ষণ বা বিকর্ষণ বলটাকে আমি এফ চিন্তা করি, তাহলে এই এফটা হবে এই দুইটা চার্জের গুণফলের সমানুপাতিক। এই দেখেন আমি লিখলাম সেইভাবেই তার কথা মতো। দ্বিতীয় কথাটা ছিল বলটা হবে মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, সেভাবে লিখলাম। এখন আপনি এই দুইটাকে যদি কম্বাইন করলে কি আসবে স্যার? আপনি যদি দুইটাকে কম্বাইন করে লিখেন, আপনি কি এভাবে লিখতে পারেন না যে প্রপোর্শনাল কিউ1 কিউ2/d², এরপরে সমানুপাতিক চিহ্নটা যখন আপনি তুলে ফেলবেন তখন কি হবে? একটা ধ্রুবক আনতে হবে। ঠিক আছে, একটা কি আনতে হবে স্যার? ধ্রুবক। সেই ধ্রুবক টানলাম আমরা কে, তারপরে কি থাকে? কিউ1 কিউ2/d²। এটাই হচ্ছে তড়িৎ বল
ইলেকট্রিক ফোর্স বের করার সূত্রটাই যে এফ সমান সমান হচ্ছে কে ইন্টু কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এখানে কিউ ওয়ান এবং কিউ টু হচ্ছে দুইটা চার্জ, ডি হচ্ছে মধ্যবর্তী দূরত্ব, আর এই কেটাকে বলা হয় একটা সমানুপাতিক ধ্রুবক, এবং এটার একটা ভ্যালু আছে কিন্তু এই কে এর ভ্যালুটা হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। ঠিক আছে, নিউটন মিটার স্কয়ার কুলম্ব পার স্কয়ার। সো আশা করি ক্লিয়ার। ওকে, এই যে এটা হচ্ছে কে এর ভ্যালুটা। তাহলে আশা করি কুলম্বের সূত্র যদি বলে এবং কুলম্বের সূত্রের বিবৃতিটা আপনারা পারবেন। ঠিক আছে, আপনারা আশা করি এইটুকু পারবেন। কারো কোনো ঝামেলা থাকলে অবশ্যই বলতে পারেন। এই যে এখানে লেখা আছে স্যার কে এর ভ্যালুটা দেখেন। ঠিক আছে, এই যে কে এর ভ্যালুটা লেখা আছে। তারপরে এখন দুইটা চার্জার, এই দেখেন আপনাদের পরীক্ষার মধ্যে এই ধরনের কোশ্চেন কিন্তু সবচেয়ে বেশি আসতে পারে। যদি স্থির তড়িৎ থেকে কোনো কোশ্চেন আসে আপনারা এই ক্যাটাগরির কোশ্চেনগুলো পরীক্ষায় পেতে পারেন গ নাম্বারের ক্ষেত্রে। ঠিক আছে, গ নাম্বারের মধ্যে আপনারা এই ক্যাটাগরির কোশ্চেনগুলো বেশি পেতে পারেন। কি রকম কোশ্চেন থাকতে পারে স্যার? থাকতে পারে এখানে একটা চার্জ আছে, এই চার্জের ভ্যালুটা দেওয়া আছে যে এই একটা চার্জ এবং এই যে এটা একটা চার্জ আর এটা একটা চার্জ, মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে 10 সেন্টিমিটার। মধ্যবর্তী ডিসটেন্সটা কত? 10 সেন্টিমিটার। তাহলে এই দুইটা চার্জের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা কত, এফ এর ভ্যালুটা কত, আপনাকে সেটা বের করতে বলছে। ঠিক আছে, এই দুইটা চার্জের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা আপনি বের করেন। সো কিউ ওয়ান দেওয়া আছে +20 মাইক্রোকুলম্ব এবং কিউ টু হচ্ছে -10 মাইক্রোকুলম্ব, এবং ডিটা এই যে ডিসটেন্স যেটা আছে স্যার, এই ডিসটেন্সটা কত দেওয়া আছে স্যার আমাদের? 10 সেন্টিমিটার। ডি কত স্যার? 10 সেন্টিমিটার। কি করবেন? কি করবেন বলেন? সূত্র লিখেন প্রথমত। আপনি যদি সূত্রটা লিখেন, আপনি যদি সূত্রটা লিখেন, দেখেন সূত্রটা কি ছিল? এফ সমান সমান কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার, তাই তো? এটাই তো আমাদের সূত্র ছিল নাকি? কি কি মান দেওয়া ছিল? কিউ ওয়ান এর মান, কিউ ওয়ান এর মানটা ছিল +20 মাইক্রোকুলম্ব, তাই না? এটাই তো দেওয়া ছিল। আর কিউ টু এটার মান দেওয়া ছিল -10 কুলম্ব মাইক্রোকুলম্ব, আর ডি এর মান দেওয়া ছিল কত? 10 সেন্টিমিটার। আপনার প্রথমত কাজটা কি? এটা দেওয়া আছে মাইক্রোকুলম্বে, আপনি এটাকে কুলম্বেতে ট্রান্সফার করবেন। এটা দেওয়া আছে সেন্টিমিটারে, আপনি মিটারে ট্রান্সফার করবেন বা কনভার্ট করবেন। সো এটাকে মিটার বানাইতে গেলে 100 দ্বারা ভাগ করবেন, তাহলে 10 ডিভাইডেড বাই 100 মিটার হইলো কত হবে স্যার? 0.1 মিটার। অপরদিকে আমরা সকলেই জানি, আমরা সকলেই জানি এক কুলম্ব, এক কুলম্ব সরি এক মাইক্রোকুলম্ব সমান হচ্ছে 10⁻6 কুলম্ব। তাহলে এক মাইক্রোকুলম্ব সমান যদি 10⁻6 কুলম্ব হয়ে থাকে, তাহলে এইটুকু সমান, এটাই মাইক্রোকুলম্বকে যদি কুলম্বে কনভার্ট করতে চান, তাহলে যে 10⁻6 দ্বারা কি করতে হবে স্যার? গুণ করতে হবে। আপনি একটু গুণ করে দেখাই দেন। 20 ইন্টু 10⁻6 কুলম্ব, সেম এটার ক্ষেত্রে একই বিষয়, 10⁻6 কুলম্ব। এই যে সবগুলা ভ্যালু স্যার আপনাকে দিয়ে দিলাম, এখন আপনি এখানে বসাবেন আর মান বের করবেন, আর কোনো কাজ নাই। কে এর মান হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। কিউ ওয়ান এবং কিউ টু, কিউ ওয়ান এর মানটা কত স্যার? এই যে লেখা আছে দেখেন 20 ইন্টু 10⁻6। এই কিউ টুর মানটা কত স্যার? এই যে লেখা আছে -10 ইন্টু 10⁻6, আর ডি এর মান হচ্ছে 0.1 হোল স্কয়ার। ক্যালকুলেশন করবেন, একটা মান পেয়ে যাবেন। কত আসে স্যার? এই যে এই মানটা পাবেন আপনি, এই যে এই মানটা আপনি পাবেন। ঠিক আছে, আচ্ছা। সো যদি এখানে একটা কথা বলে দিই, এখানে আসলে শুধু মানটুক ব্যবহার করা হয়েছে, মাইনাসটা ব্যবহার করা হয় নাই। সো আপনি লাস্টে এখানে মাইনাসটা ব্যবহার করে দিবেন। সো এই মাইনাসটা আসলে দেখেন, এখানে এফ এর ভ্যালুটা প্লাসও আসতে পারে, মানে পজিটিভ আসতে পারে, নেগেটিভ আসতে পারে। সো পজিটিভ যখন হচ্ছে তারা বিকর্ষণধর্মী বল কাজ করবে, মানে সমধর্মী চার্জ থাকবে। বলটা যদি বিকর্ষণধর্মী হয়, আপনি বলের মান পাবেন পজিটিভ, আর যদি আমাদের বলটা আকর্ষণধর্মী হয়, তাহলে কি হবে? এফ এর মানটা হবে নেগেটিভ। যেহেতু দেখেন আমাদের এফ এর মানটা এখানে মাইনাসের আসবে, -180 নিউটন আসবে, তাহলে মাইনাস চিহ্ন দ্বারা আমরা বুঝবো
এই বলটা দুইটা চার্জের মধ্যে একটা আকর্ষণধর্মী বল কাজ করতেছে। বলটার প্রকৃতি কেমন? আকর্ষণধর্মী। তো আশা করি এই রিলেটেড কোশ্চেন যদি পরীক্ষা আসে আপনারা কিন্তু পারবেন। কারো কোনো ঝামেলা থাকলে বলতে পারেন। ওকে, আমরা সামনের দিকে যাই। এরপর আসেন আমরা এই দুইটার মধ্যে আমরা ম্যাক্সিমাম শিক্ষার্থী প্রবলেমটা ফেস করি। তড়িৎ প্রাবল্য এবং হচ্ছে তড়িৎ বিভব, এই দুইটার মধ্যে আমরা হচ্ছে প্রবলেমটা বেশি পরিমাণে ফেস করি। তড়িৎ প্রাবল্য কাকে বলে আর হচ্ছে তড়িৎ বিভবটা বলতে আমরা কি বুঝি? তড়িৎ প্রাবল্য হচ্ছে এক কুলম্ব চার্জের উপরে, কত কুলম্ব চার্জের উপরে স্যার? এক কুলম্ব চার্জের উপরে প্রযুক্ত যে বল, কে বল প্রযুক্ত করে, এই কোশ্চেনটা রাখেন মাথায়, একটু পর আনসারটা পাবেন। আর এখানে বলছে এক কুলম্ব চার্জকে আনতে কৃত কাজ। এখানে মনে রাখেন কোথায় আনবেন, দুটো টার্ম পাইলেন। এটা একটা ভেক্টর রাশি, ওইটা হচ্ছে একটা স্কেলার রাশি, মানে এটার দিকও আছে মানও আছে, এটা শুধু দিক আছে, ঠিক আছে। আর এটার ইকুয়েশনটা হচ্ছে ইজ ইকুয়াল টু এফ বাই কিউ। আর এটার ইকুয়েশন, দুইটা ইকুয়েশন আছে, এই একটা ইকুয়েশন আর এটা হচ্ছে এরকম যে ইজ ইকুয়াল টু কে ইনটু কিউ ডিভাইডেড বাই ডি স্কয়ার, কিউ ডিভাইডেড বাই ডি স্কয়ার। ওকে, আর এটা হচ্ছে একক নিউটন পার কুলম্ব। আর এটা হচ্ছে v is equal to w বাই কিউ, সূত্র হচ্ছে v is equal to k into q divided by d। আর এটার এককটা হচ্ছে তড়িৎ বিভবের এককটা হচ্ছে ভোল্ট, নাকি? তাহলে কয়েকটা কোশ্চেন মাথায় রাখতে বলছিলাম কিন্তু, যে এক কুলম্ব চার্জের উপর প্রযুক্ত বল, কে বল প্রযুক্ত করবে? আর এখানে বলছিলাম এক কুলম্ব চার্জকে আনতে কৃত কাজ, আপনি কোথা থেকে আনবেন? চলেন এই যে আপনাদের দুইটা কোশ্চেন মাথায় রাখতে বলছিলাম, এই দুইটা কোশ্চেন এখন একটু সলভ করে দিই আমি। দেখেন, প্রথমত আপনাকে বুঝতে হবে যে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র, ইলেকট্রিক ফিল্ড অথবা তড়িৎ ক্ষেত্র, এটা আপনি আগে ভালো করে বুঝেন। তড়িৎ ক্ষেত্রটা বলতে আমরা আসলেই কি বুঝি, ঠিক আছে? তড়িৎ ক্ষেত্রটা বলতে আমরা আসলেই কি বুঝি, হ্যাঁ? আপনি যদি এখানে কিউ পরিমাণ, এখানে যদি কিউ পরিমাণ চার্জ রাখেন তাহলে কি হবে? এই কিউ পরিমাণ চার্জের কারণে তার চারদিকে একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে, তার চারদিকে কি হবে স্যার? একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে তার একটা প্রভাব বিস্তার থাকবে, প্রভাব বজায় থাকবে, তাই না? মানে যেমন আপনার একটা নির্দিষ্ট এলাকা আছে, তাহলে এই চার্জেরও কি আছে? একটা নির্দিষ্ট এলাকা আছে। তাহলে এই চার্জের যতটুকু এলাকা আছে বা যতটুকু এলাকা বা যতটুকু জায়গা জুড়ে তার প্রভাবটা বজায় থাকবে, প্রভাব বিস্তার থাকবে, সেই এরিয়া বা সেই জায়গাটুকুকে কি বলা হয়? তড়িৎ ক্ষেত্র বলা হয়, ঠিক আছে। এখন এই তড়িৎ ক্ষেত্রের ভিতরে আপনি যদি এক কুলম্ব চার্জ স্থাপন করেন, তাহলে এই এক কুলম্ব চার্জের উপরে এই কিউ পরিমাণ চার্জটা যে বল প্রয়োগ করবে সেটাকে বলা হবে এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। সেটাকে আমরা কি বলবো? এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বলবো। এবং এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বের করার ইকুয়েশনটা আপনারা এটাকে দেখছেন যে ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই কিউ, এটা একটা ইকুয়েশন ছিল। আরেকটা ছিল আমাদের ই সমান সমান কে ইনটু কিউ ডিভাইডেড বাই ডি স্কয়ার। তাহলে আমরা কিন্তু এরকম দুইটা ইকুয়েশন পড়েছিলাম একটু। দেখেন বুঝছেন কিনা? আশা করি বোঝার কথা। আবার একটু বোঝাই যে তড়িৎ ক্ষেত্রটা কারে কয়? একটা চার্জ স্থাপন করছেন, তাহলে সেই চার্জের কি থাকবে? একটা এলাকা থাকবে। যেমন আপনার কি আছে? একটা এলাকা আছে, এরিয়া আছে, যে ওই এরিয়াটুকুর মধ্যে আপনার প্রভাব, মানে প্রভাব আছে। কেউ আসলে আপনি তাকে মারতে পারেন, ধরতে পারেন, এরকম একটা বিষয় যে আপনার প্রভাব আছে আর কি। তো সেম ভাবে একটা চার্জ স্থাপন করবেন, তারও একটা প্রভাব থাকবে, তাই না? সেই একটা নির্দিষ্ট জুড়ে এই এলাকাটা জুড়ে মনে করি তার প্রভাব আছে, তার মানে এই এলাকাটা, এই নির্দিষ্ট রিজন, নির্দিষ্ট এলাকাটাই হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্রের ভিতরে এক কুলম্ব চার্জ যদি আনেন, তাহলে সেই এক কুলম্ব চার্জ যে বল অনুভব করবে, যে পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে, সেটাকেই মূলত আমরা কি বলবো স্যার? ওই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বলে থাকি, যেটাকে আমরা ই দ্বারা প্রকাশ করি। এই ই বের করার ইকুয়েশন হচ্ছে স্যার দুইটা। আর তড়িৎ প্রাবল্য বের করা, সরি, এককটা হচ্ছে নিউটন পার কুলম্ব। কোথা থেকে নিউটন পার কুলম্ব আসলো? দেখেন, বলের একক কি? নিউটন। চার্জের একক কি? কুলম্ব। এই যে এখান থেকে আসছে।
বুঝছেন? আশা করি ক্লিয়ার। তারপরে আরেকটা বলছিলাম, বিভবের কথা বলছিলাম। কি বলছিলাম? বিভবের কথা বলছিলাম। তো এখন আসলে আমরা বিভব নিয়ে কথা বলি। আমরা কি বলছিলাম? বিভবের কথা বলতেছি, তাই না? সো মনে করেন এখানে প্লাস 1 কুলম্ব চার্জ আছে। এই 1 কুলম্ব চার্জ, এটা মনে করেন প্লাস কিউ ছিল। তাহলে এই চার্জকে কি করতেছে? বিকর্ষণ করতেছে, তাই না? এই চার্জকে কি করতেছে? বিকর্ষণ করতেছে। সে চাইছে এটাকে বিকর্ষণ করে দূরে সরাই দিই। এখন আপনি তড়িৎ ক্ষেত্রের ভিতরে এই বিন্দু থেকে, সাপোজ মনে করেন এই বিন্দু থেকে আপনি এই জায়গায় চার্জটাকে স্থানান্তর করবেন অথবা এইখানে নিয়ে আসবেন। সে এই জায়গায় আছে, এখান থেকে এখানে নিয়ে যাবেন। এ থেকে কোথায় নিয়ে যাবেন? বি বিন্দুতে নিয়ে যাবেন। তাহলে এখন দেখেন, যখন আপনি এ থেকে বি বিন্দুতে নিয়ে যাবেন, তখন অবশ্যই আপনাকে কি করতে হবে? একটা বল প্রয়োগ করতে হবে। বল প্রয়োগ করতে হবে, এক পরিমাণ বল প্রয়োগ করতে হবে। এবং বল প্রয়োগে আপনার যদি এইটুক স্মরণ ঘটে, তাহলে অবশ্যই সেখানে একটা কাজ সম্পাদিত হচ্ছে নাকি? তাহলে আমরা এখানে বলতে পারি যে একক চার্জ তড়িৎ ক্ষেত্রের ভিতরে একক চার্জ স্থানান্তর করতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তাকেই বলা হয় তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল। ঠিক আছে? একক চার্জ স্থানান্তর করতে, তড়িৎ ক্ষেত্রের ভিতরে একক চার্জ স্থানান্তর করতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয়, কাজ সম্পাদিত হয় তাকেই তড়িৎ বিভব বলে। এবং এই তড়িৎ বিভবকে বা ইলেকট্রিক পটেনশিয়ালকে আমরা কি দ্বারা প্রকাশ করি স্যার? বি দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি বলেন তো? বি দ্বারা প্রকাশ করি। এককটা কি? ভোল্ট। বি সমান হচ্ছে আমাদের ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। এই যে একক চার্জ, কি পরিমাণ চার্জকে স্থানান্তর করতে যে কাজ সম্পাদিত হয়, সেটাই হচ্ছে কি আমাদের বলেন তো তড়িৎ বিভব। এটার আরেকটা ইকুয়েশন আছে, V is equal to K into Q divided by R অথবা D, যাই বলেন, সমস্যা নেই। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। বুঝতে পারছি? তাহলে আশা করি আপনারা একই সাথে তড়িৎ বিভব এবং তড়িৎ ক্ষেত্রের আলোচনাটা বুঝতে পারছেন। সেইটুকু হচ্ছে তড়িৎ বিভব এবং তড়িৎ ক্ষেত্রের আলোচনা, এবং সারসংক্ষেপ হিসাবে আপনাদেরকে প্রথমতে আমি এইটুকু আলোচনা করেছিলাম। দেখেন এখন আচ্ছা, প্রাবল্য শূন্য হওয়ার এই ক্যাটাগরি অঙ্ক পরীক্ষায় থাকতে পারে যে কোথায় প্রাবল্য কি হবে? শূন্য হবে। দুটা চার্জ দেওয়া থাকতে পারে যে এখানে কিউ ওয়ান একটা চার্জ আছে, এখানে কিউ টু একটা চার্জ আছে। ঠিক আছে? এখানে কিউ ওয়ান এবং এখানে কিউ টু একটা চার্জ আছে, তাদের মধ্যবর্তী ডিস্টেন্সটা হচ্ছে ডি। তাহলে বলবে যে এদের সংযোজক সরলরেখা বরাবর কোথায় প্রাবল্যের মানটা শূন্য হবে? কোথায় প্রাবল্যের মানটা কি হবে? শূন্য হবে। দেখেন, দুইটা চার্জ যখন কি করতেছে, বা দুইটা চার্জ একটা নির্দিষ্ট দূরত্বে থাকে এবং তাদের মধ্যে যদি একটা বিকর্ষণ বল কাজ করে, তাহলে অবভিয়াসলি ওই দুইটা চার্জের মধ্যে বা এমন একটা পয়েন্ট আপনি পাবেন, এমন একটা বিন্দু পাবেন, নিউট্রাল পয়েন্ট পাবেন, যে নিউট্রাল পয়েন্টে প্রাবল্যটা কি থাকবে? শূন্য থাকবে। তাহলে আমি মনে করি স্যার যে এ বিন্দু থেকে এক্স দূরত্বে, কতটুকু দূরত্বে? এক্স দূরত্বে পি বিন্দুতে প্রাবল্যের মান কত? 0। ঠিক আছে? সেম ভাবে এই যে তাহলে এইটুক যদি আমাদের এক্স ডিস্টেন্স হয়, তাহলে এইটুক ডিস্টেন্সটা কত হবে? ডি মাইনাস এক্স। টোটালটা যেহেতু ডি, তাহলে এইটুক কত হবে? ডি মাইনাস এক্স, তাই না? এখন যেহেতু কি বলছে প্রাবল্য শূন্য, তাই না, বা লব্ধি প্রাবল্য 0, সেক্ষেত্রে দুইটা প্রাবল্য যদি সমান হয়, দুইটা প্রাবল্য যদি কি হয় স্যার আমাদের সমান হয়, তাহলে আপনি প্রাবল্যের মানটা পি বিন্দুতে কত পাবেন? 0 পাবেন। তাহলে এই কিউ ওয়ান চার্জের জন্য একটা প্রাবল্যের মান বের করবেন, অপরদিকে এই কিউ টু চার্জের জন্য প্রাবল্যের একটা মান বের করবেন। এখন প্রাবল্যের মান বের করার বা প্রাবল্য বের করার সমীকরণগুলো কিন্তু আমরা জানি। কি সূত্র স্যার? কে ইন্টু কিউ ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এটার ক্ষেত্রে তো সেম সূত্র, যে কে ইন্টু কিউ ডিভাইডেড বাই ডি স্কোয়ার, তাই তো সূত্র। তাহলে এখন দেখেন, এখানে কিউ বলতে হচ্ছে কিউ ওয়ান, আর দূরত্বটা কত স্যার? দূরত্ব হচ্ছে এই এক্স, দ্যাট মিনস এক্স স্কোয়ার।
আর এইখানে চার্জ বলতে কত, এখানে চার্জ হচ্ছে Q2, আর দূরত্ব কত স্যার, এই যে d - x। এখন পরবর্তী কাজটা কি স্যার, এই সাইডের কে আর এই সাইডের কেটা কাইটা দেন। কাইটা দিলে আপনি দেখেন এই যে এরকম একটা লাইন পাবেন, Q1 ডিভাইড বাই x স্কয়ার সমান হচ্ছে Q2 ডিভাইড বাই d - x স্কয়ার। এইখানে যদি খালি আপনার d এর মান দেওয়া থাকে আর এই দুইটা চার্জের মান দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে ফাইনালি আমরা কি সূত্রটা পাইলাম, ফাইনালি আমরা সূত্রটা পাইলাম এরকম যে Q1 ডিভাইডেড বাই x স্কয়ার সমান সমান Q2 ডিভাইডেড বাই d - x হোল স্কয়ার। এখন আপনার যদি এখানে এই Q1 এর মান দেওয়া থাকে, Q2 দেওয়া থাকে আর d দেওয়া থাকে, মানে তিনটা দেওয়া থাকে, সাপোজ মনে করেন এটার মান 10, এটার মান 20, মধ্যবর্তী দূরত্ব 2 মিটার, আপনি এগুলোর মান বসাই দিলেই এখান থেকে x এর মান পেয়ে যাবেন। ঠিক আছে, এখান থেকে আপনি কি পাবেন, x এর মানটা পেয়ে যাবেন। আর x এর মান পাইলে আপনি অটোমেটিক্যালি ডিসটেন্সটা বের করতে পারবেন। ঠিক আছে, এর সূত্রের অঙ্ক পরীক্ষা আসতে পারে। আচ্ছা, ওকে, একটা সৃজনশীল আমরা দেখতে পাচ্ছি। সো এই ক্যাটাগরির সৃজনশীল আমাদের পরীক্ষায় থাকতে পারে। ওকে, এখানে সলভ করে অলরেডি দেওয়া আছে। আচ্ছা, আমরা সৃজনশীলটা দেখি। এই যে দেখেন, আমরা তড়িৎ প্রাবল্য কাকে বলে পড়ে আসছি। তড়িৎ বলরেখা কেন পরস্পরকে ছেদ করে না। দেখেন, তড়িৎ ক্ষেত্র থেকে আপনি যদি এখানে কিউ পরিমাণ চার্জ স্থাপন করেন, তাহলে তার চারদিকে কি হবে স্যার, একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে, তাই না? এই যে তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হইলো, এই তড়িৎ ক্ষেত্রকে লম্বভাবে ছেদকারী, তড়িৎ ক্ষেত্রকে লম্বভাবে ছেদকারী যে সকল রেখা আছে, কাল্পনিক রেখা, সে সকল কাল্পনিক রেখাগুলাকে কি বলা হয়, ওই তড়িৎ ক্ষেত্রের বলরেখা। এখন কোন একটা রেখা দেখেন তো, এই রেখা জীবনে এই রেখাকে কি করবে, ছেদ করবে? করবে না কিন্তু। কারণ কি, কারণ কখনোই রেখা কি হয় না, উপরিপাতন হয় না, মানে একটার উপর দিয়ে আরেকটা যায় না। ঠিক আছে, কারণ তারা লম্বভাবে তড়িৎ ক্ষেত্র থেকে বের হয়ে যায় অথবা বের হয়ে আসে। যদি প্লাস হয় বের হয়ে যাবে, মাইনাস হলে তড়িৎ ক্ষেত্রের ভিতরে প্রবেশ করবে। এই জন্যই তারা কি করে না, পরস্পরকে ছেদ করে না। তাহলে আশা করি ব্যাখ্যাটা বুঝেছেন। তারপরে এ ও বি গোলকদের মধ্যে ক্রিয়াশীল বলের মান স্যার একটু আগে করাই দিছি। এটাকে আপনি Q1 ধরেন, এটাকে আপনি Q2 ধরেন, এই যে এটা হচ্ছে আপনার Q2, আর এই হচ্ছে আপনার ডি। কি বলছে, বলের মান, তাহলে আপনি এফ বের করবেন। এফ বের করার সূত্রটা কি, এফ বের করার সূত্র কি বলেন স্যার? সূত্রটা হচ্ছে কে ইন্টু Q1 Q2 ডিভাইড বাই ডি স্কয়ার। এই সূত্রে অ্যাপ্লাই করুন, মান চলে আসবে। আর কোথায় প্রাবল্য শূন্য হবে আমি একটু আগে বলে দিছি। আপনি কি করবেন স্যার, এখানে মনে করেন এখানে একটা বিন্দু চিন্তা করবেন যে এই নিউট্রাল পয়েন্টে আমাদের প্রাবল্যের মান শূন্য হইতে পারে, এটা পি বিন্দু। এইটুক যদি এক্স ধরেন, তাহলে এইটুক দূরত্ব হবে 0.6 মাইনাস এক্স। ঠিক আছে, তারপরে যে সূত্রটা আছে সেই সূত্রে অ্যাপ্লাই করলে এখান থেকে প্রাবল্যের মান কোথায় শূন্য বা এক্স এর ভ্যালুটা পাওয়া যাবে। তো এই ক্যাটাগরি সৃজনশীল আপনাদের পরীক্ষায় আসার সম্ভাবনা সবচাইতে বেশি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখেন বুঝছেন কিনা, দেখেন বুঝছেন কিনা, যদি বুঝে থাকেন। এরপরে আমরা ধারকের সরি, পরবর্তী যে আমাদের চলতরিত আছে, তাহলে আমরা এখন হচ্ছে চলতরিতের মধ্যে চলে যাব। ঠিক আছে, আমরা কোথায় চলে যাব, চলতরিতের মধ্যে। আপনারা এই গ নাম্বারের মতো এরকম অসংখ্য অঙ্ক আমাদের এই বইয়ের মধ্যে পাবেন, এবং আশা করি আমি একটা অঙ্ক দ্বারাই আপনাদের সবগুলোরে বুঝাইতে পারছি। এরপর আসেন আমরা হচ্ছে যদি চলতরিৎ নিয়ে কথা বলি, বা এই চলতরিৎ থেকে আমাদের কি কি কোশ্চেন আসতে পারে সেই রিলেটেড কিছু আলোচনা আমরা স্যার করতে চাই। ঠিক আছে, চলেন এখন একটু চলতরিৎ নিয়ে কথা বলি। আচ্ছা, চলতরিৎ নিয়ে কথা বলি এখন নাকি, আমাদের বই থেকে ভোকেশনাল ভ্যাকসিন বইটা থেকে আমরা এখন হচ্ছে চলতরিৎ নিয়ে কথা বলবো। ঠিক আছে, আমরা চলতরিৎ নিয়ে কথা বলতেছি।
চলতরিতের ক্ষেত্রে আপনি কি কি প্রথমত পড়বেন দেখেন। প্রথমত পড়বেন হচ্ছে বিদ্যুৎ প্রবাহ, বিদ্যুৎ প্রবাহ, তারপরে বিদ্যুৎ প্রবাহের দিক, বিদ্যুৎ প্রবাহের দিক, তারপরে আছে আমাদের এখানে স্যার আরো রোধ, তারপর হচ্ছে রোধের সূত্র বা রোধের নির্ভরশীলতা, তারপরে আছে আমাদের এখানে স্যার ওহমের সূত্র, তারপরে স্যার আমাদের এখানে আছে সার্কিট, তারপরে আছে স্যার আমাদের এখানে শ্রেণী সংযোগ এবং সমান্তরাল সংযোগ, সমান্তরাল মানে তুল্য রোধ বের করার যে শ্রেণী সংযোগ আর সমান্তরাল সংযোগ, এবং সর্বশেষ আমাদের এখানে আছে স্যার, সর্বশেষ আসা হচ্ছে তড়িৎ ক্ষমতা। ঠিক আছে, সো আমরা এই চলতড়িৎ থেকে এই কয়েকটা টপিক এখন পড়বো। আমরা চলতড়িৎ থেকে এই কয়েকটা টপিক এখন আমরা পড়বো। চলেন একে একে সবগুলো আমরা একটু পড়ে ফেলি। প্রথম যেটা আছে, প্রথমটা হচ্ছে স্যার আমাদের বিদ্যুৎ প্রবাহ কাকে বলে। এই বিদ্যুৎ প্রবাহটা কি, কাকে বলে? কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আদান প্রবাহিত হয় তাকে কি বলা হয় স্যার? বিদ্যুৎ প্রবাহ বলা হয়, বা তড়িৎ প্রবাহ আমরা বলতে পারি। এই বিদ্যুৎ প্রবাহটাকে স্যার আমরা কি দ্বারা প্রকাশ করি? আই দ্বারা প্রকাশ করি। এককটা হচ্ছে এম্পিয়ার। কয়টা কথা বললাম স্যার? একটা সূত্র বলছি, কি দ্বারা প্রকাশ করি, এককটা কি, এগুলো বলে দিছি নাকি? এইটুক মনে রাখলে চলে, আর কিছু লাগে না, আসলে এখান থেকেই পাবেন। সো এখানে একটা প্রশ্ন পাইতে পারেন যে ক নম্বরে তড়িৎ প্রবাহ কাকে বলে, তাহলে কি বলবেন? যে কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যে পরিমাণ আদান একক সময়ে মানে প্রবাহিত হয় তাকে বলা হয় কি স্যার বলেন তো? বিদ্যুৎ প্রবাহ। যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আই দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা বলতে পারি যে বিদ্যুৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ, বিদ্যুৎ প্রবাহ অথবা তড়িৎ প্রবাহ, যেটাকে আমরা হচ্ছে আই দ্বারা প্রকাশ করি, এবং এটার একক, এককটা হচ্ছে স্যার এম্পিয়ার। আর আই বের করার সূত্র হচ্ছে কিউ ডিভাইড বাই টি। ঠিক আছে, অর্থাৎ একক সময়ে যে পরিমাণ আদান প্রবাহিত হয় সেটাকে কি বলা হয়? বিদ্যুৎ প্রবাহ বলা হয়। ওকে, এরপরে বিদ্যুৎ প্রবাহের দিক দেখেন। কোন একটা পরিবাহের মধ্য দিয়ে, কোন একটা পরিবাহের মধ্য দিয়ে বিদ্যুৎটা যেই দিকে প্রবাহিত হবে, মানে এই বিদ্যুৎ প্রবাহের দিকটা যেই দিকে, ইলেকট্রন প্রবাহের দিক হচ্ছে ঠিক তার বিপরীত দিকে। ঠিক আছে, বিদ্যুৎটা সবসময় উচ্চ বিভবের অঞ্চল থেকে নিম্ন বিভবের অঞ্চলের দিকে প্রবাহিত হয়, বাট ইলেকট্রনটা কিন্তু তার বিপরীত। এইটুক মাথায় রাখবেন যে বিদ্যুৎটা, বিদ্যুৎ প্রবাহের দিক এবং ইলেকট্রন প্রবাহের দিক হচ্ছে পরস্পরের বিপরীত। বিদ্যুৎটা যেদিকে প্রবাহিত হবে ইলেকট্রনটা হবে তার বিপরীত দিকে, এবং বিদ্যুৎটা সবসময় হচ্ছে যে উচ্চ বিভবের অঞ্চলটা আছে সেখান থেকে নিম্ন বিভবের অঞ্চলের দিকে প্রবাহিত হবে। এরপর আসেন আরেকটু আলোচনা করি। আমরা পদার্থকে বিদ্যুৎ প্রবাহের উপর ভিত্তি করে তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে পরিবাহী পদার্থ, দুই নম্বর হচ্ছে অপরিবাহী পদার্থ, অপরিবাহী পদার্থ, তারপরে হচ্ছে আপনার অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী। পরিবাহী কারা? যারা বিদ্যুৎ পরিবহন করে, যারা বিদ্যুৎ পরিবহন করে তারা হচ্ছে বিদ্যুৎ পরিবাহী পদার্থ। আপনি তামার চিন্তা করতে পারেন, তামার তার বানান না? তামার তার কেন আপনি তৈরি করেন? তারগুলা তামা দিয়ে কেন তৈরি? কারণ তামা হচ্ছে বিদ্যুৎ সুপরিবাহী, বিদ্যুৎ পরিবহন করে সেই জন্য। আর অপরিবাহী মানে এরা করে না। আর অর্ধপরিবাহী মানে কি? তার মধ্যে কিছুটা ক্যারেক্টারিস্টিক্স পরিবাহীরও আছে, কিছুটা অপরিবাহীরও আছে, সেই জন্য তার নাম হচ্ছে অর্ধপরিবাহী। ঠিক আছে, এবং এটাকে আর একটু ভালোভাবে ডেফিনেশন দেওয়া যায় এইভাবে, যে সকল পরমাণুর ইলেকট্রন বিন্যাসে, এটা হচ্ছে
আধুনিক ইলেকট্রনীয় যে মতবাদটা আছে সেটা অনুযায়ী সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহীর সংজ্ঞাটা এরকম, যা ইলেকট্রন বিন্যাস করলে যাদের সর্বশেষ কক্ষপথে 4টা ইলেকট্রন থাকে তারা হচ্ছে স্যার এই অর্ধপরিবাহী। ঠিক আছে, তাদেরকে আমরা কি বলবো? অর্ধপরিবাহী পদার্থ বলবো। ওকে, এটার এক্সাম্পল হিসেবে দিতে পারেন সিলিকন, জার্মেনিয়াম, এগুলো হচ্ছে স্যার অর্ধপরিবাহী পদার্থ বা সেমিকন্ডাক্টর পদার্থ। ওকে, আচ্ছা, এরপরে চলেন আমরা আলোচনা করব হচ্ছে তড়িৎ বিভব নিয়ে। ঠিক আছে, আমরা কি নিয়ে আলোচনা করব? তড়িৎ বিভব নিয়ে কথা বলবো। তড়িৎ বিভব এবং আরেকটা বিষয় আছে স্যার, সেটা হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল, তড়িৎ চালক শক্তি। তড়িৎ চালক শক্তি, এই দুইটা নিয়ে একটু কথা বলতেছে। একটা হচ্ছে আমাদের তড়িৎ বিভব, আর হচ্ছে কি বলেন তো, তড়িৎ চালক শক্তি। সাপোজ মনে করেন এটা কোন একটা সার্কিট, হ্যাঁ, এখানে একটা লাইট আছে, এখানে একটা ফ্যান আছে, একটা রোদ আছে, এরকম অনেক কিছু আছে। হ্যাঁ, তো এটা মনে করেন এটা হচ্ছে তড়িৎ উৎস, ইলেকট্রিক সোর্স। এটা হচ্ছে কি স্যার? একটা সোর্স, উৎস, হ্যাঁ, বিদ্যুৎ উৎস। এখন এই বিদ্যুৎ উৎস থেকে এক কুলম্ব চার্জকে বর্তনীর কোন একটা বিন্দু হতে এই সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার এই পর্যন্ত আনতে আপনার যে পরিমাণ কাজ সম্পাদিত হবে সেটাকে বলা হবে তড়িৎ চালক শক্তি। আপনারা বিভিন্ন ব্যাটারি গায়ে লিখা থাকে এরকম দেখবেন যে 3.7 ভোল্ট লিখা থাকে না, বা 12 ভোল্ট। এইগুলো হচ্ছে ওই ব্যাটারি বা ওই পাওয়ার সোর্সের তড়িৎ চালক শক্তি। ঠিক আছে, যে বর্তনীর কোন একটা বিন্দু হতে একক চার্জকে এই সম্পূর্ণ বর্তনী ঘুরাইয়া আবার এই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় সেটাকে বলা হয় তড়িৎ চালক শক্তি। ঠিক আছে, এবং তড়িৎ চালক শক্তি যেটাকে আমরা ইএমএফ দ্বারা প্রকাশ করি, এবং এটা বের করার সূত্র হচ্ছে W/Q। একক চার্জ স্থানান্তর করতে বা সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় সেটাকে বলা হয় তড়িৎ চালক শক্তি। আর তড়িৎ বিভব হচ্ছে একক চার্জকে, কি পরিমাণ চার্জকে বর্তনীর এক বিন্দু থেকে আরেক বিন্দুতে, মনে করেন এখান থেকে এই বর্তনীতে যে পরিমাণ কাজ সম্পাদিত হবে সেটা হচ্ছে আমাদের তড়িৎ বিভব। এটা বের করার সূত্র হচ্ছে W/Q। আশা করি আপনারা এই দুটো বিষয় বুঝতে পারছেন। পরীক্ষার মধ্যে এই দুইটার যে কোনো একটা সংজ্ঞা পেতে পারেন যে তড়িৎ বিভব কাকে বলে, অথবা হচ্ছে তড়িৎ চালক শক্তিটা কাকে বলা হয়। কথা ক্লিয়ার না ভেজাল আছে বলেন? যদি বুঝে থাকি পরবর্তী আলোচনায় যাব। ঠিক আছে, এরপর আসেন হচ্ছে আমরা রুট নিয়ে কথা বলবো। কি নিয়ে কথা বলবো? রুট নিয়ে কথা বলবো, হোমের সূত্র নিয়ে কথা বলবো। আচ্ছা, এখন চলুন হচ্ছে আমরা একটু রুট নিয়ে কথা বলি। হ্যাঁ, আমরা রুট নিয়ে একটু কথা বলতে চাই। রুট, রুট অর্থ কি বলেন তো? রুট অর্থ হচ্ছে বাধা দেওয়া। হ্যাঁ, রুট অর্থ হচ্ছে বাধা দেওয়া। যে কোনো ভালো কাজে কি করে মানুষ বাধা দেয় না? তো যে কোনো পরিবাহী পথের মধ্য দিয়ে যখন বিদ্যুৎটা প্রবাহিত হয়, সাপোজ মনে করেন এটা হচ্ছে একটা পরিবাহী, হ্যাঁ, সেই পরিবাহীর মধ্য দিয়ে যখন আপনার আই পরিমাণ বিদ্যুৎটা যাচ্ছে, তখন এই পরিবাহীর কিছু ধর্ম আছে, কিছু অমানুষ আছে, হ্যাঁ, যারা কি করবে, এই আইটাকে বাধা দিবে যে না ভাই তুমি এখানে আইসো না, চলাচল করো না, এরকম আর কি। কি করবে? বাধা দিবে। তাহলে এই যে কিছু ধর্ম বা বৈশিষ্ট্য যেগুলো আছে, যেটা কি করতেছে আপনার বিদ্যুৎ পরিবাহে বাধা প্রদান করতেছে, তাহলে বিদ্যুৎ প্রবাহটা যে কারণে বাধা পাচ্ছে, পরিবাহীর যে ধর্মের কারণে বিদ্যুৎ প্রবাহটা কি হয়, বাধাগ্রস্ত হয়, পরিবাহীর সেই ধর্মকে কি বলা হয়? রোধ বলা হয়। সেই ধর্মটাকে আমরা কি বলি? রোধ বলি। এই রোধটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, আর একক হচ্ছে ওহম। ওহমটা দেখতে কেমন? কাল্লাকাটা মাথার মতো। হ্যাঁ, এটা হচ্ছে ওহমের প্রতীক। যদি আমার খুব সুন্দর হয় না, আপনি যদি আপনার বইয়ের মধ্যে দেখেন, দেখবেন সেটা হচ্ছে একটা মানে গলা কাটা মানুষের মতো। তাহলে আবার বলতেছি, দেখেন, রোধ কথার হচ্ছে হচ্ছে বাধা দেওয়া। তো কোনো পরিবাহের মধ্য দিয়ে যখন বিদ্যুৎটা ট্রান্সফার হবে বা প্রবাহিত হবে, তখন এই পরিবাহের ভিতরে কি আছে? কিছু অমানুষ আছে, যে অমানুষগুলো এই বিদ্যুৎ প্রবাহকে কি করে? বাধাগ্রস্ত করে। তাহলে পরিবাহের যে ধর্মটা বিদ্যুৎ প্রবাহকে বাধাগ্রস্ত করতেছে সেটা হচ্ছে আপনার রোধ, যেটাকে আপনি আর দ্বারা প্রকাশ করতেছেন, একক হচ্ছে ওহম। কথা ক্লিয়ার? আচ্ছা, এরপর আসেন ওহমের সূত্র নিয়ে কথা বলি। ওহমের সূত্র,
ওহমের সূত্র নিয়ে কথা বলি, হ্যাঁ। তো মনে করেন এটা হচ্ছে একটা পরিবাহী তার, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, অর্থাৎ এটা এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। এই এ পয়েন্ট এবং বি পয়েন্টের মধ্যে কি আছে, একটা বিভব পার্থক্য আছে, বি পরিমাণ বিভব পার্থক্য কাজ করতেছে নির্দিষ্ট তাপমাত্রায়, টেম্পারেচারটা ফিক্সড রেখে, অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় কোন পরিবাহের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুতের পরিমাণটা বা বিদ্যুৎ প্রবাহটা দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। দুই প্রান্তের বিভব পার্থক্যের কি স্যার বলেন তো? সমানুপাতিক। আর মধ্যবর্তী যে রুটটা আছে বা পরিবাহের যে রুটটা আছে, রোধের কি বলেন তো স্যার? ব্যস্তানুপাতিক। তাহলে আপনি এখান থেকে বলতে পারেন, এরকম সম্পর্কটা বলতে পারেন। এই দুইটাকে যদি কম্বাইন করে ফেলেন তাহলে এরকম লেখা যায় I is equal to V divided by R, সরি I proportional V by R। এরপরে সমানুপাতিক চিহ্ন তুলেন, একটা ধ্রুবক আনেন, তারপরে হচ্ছে ধ্রুবকের মান 1 বসাই দেন, ঠিক আছে। সবগুলো একক বসাইলে কে এর মান 1 আসে, সেজন্য আমরা এখান থেকে সরাসরি পাই I is equal to V by R। এই সম্পর্কটা পাওয়া যায়। আর আপনাদের বইয়ের মধ্যে জাস্ট এটা দেওয়া আছে, তারপরে হচ্ছে যে তারা একটা ধ্রুবক হিসেবে রুটটাকে চিন্তা করছে, এরকম আর কি। তো যাই হোক, ওইভাবে বলার দরকার নেই, আপনি মনে রাখবেন, জাস্ট এই সূত্রটা মাথায় রাখবেন। ওহমের সূত্র থেকে আমরা কি পাই? I সমান সমান V ডিভাইডেড বাই R পেয়ে থাকি, ঠিক আছে। সেটা হচ্ছে ওহমের সূত্র। আপনাদের এই অঙ্কটা থেকে পরীক্ষায় ম্যাথ সলভ করা লাগতে পারে, বুঝতে পারছি। তারপর আসেন রোধের নির্ভরশীলতা। রোধ কয়েকটা বিষয়ের উপর কি করে স্যার? নির্ভরশীল হয়। রোধের নির্ভরশীলতা, রোধের নির্ভরশীলতা। রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে? রোধ কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। তার নম্বরের মধ্যে প্রথম হচ্ছে পরিবাহের দৈর্ঘ্য, দেন পরিবাহের প্রস্থের ক্ষেত্রফল, তাপমাত্রা, উপাদান, এই সকল বিষয়ের উপর কি করে? পরিবাহের রোধটা নির্ভর করে। সো এই ক্ষেত্রে আমরা একটা সূত্র পাই, রোধ হচ্ছে পরিবাহের দৈর্ঘ্যের সমানুপাতিক ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। এই দুটাকে কম্বাইন করে লিখতে পাওয়া যায় আর প্রপোর্শনাল এল ডিভাইডেড বাই এ। যেখান থেকে সমানুপাতিক চিহ্নটা তুললে একটা ধ্রুবক আনতে হয়, সেই ধ্রুবকটা হচ্ছে আমাদের রো, ঠিক আছে। এই রো হচ্ছে আপেক্ষিক রোধ বলা হয় এটাকে। এটাকে আমরা কি বলি? আপেক্ষিক রোধ বলে থাকি। এই আপেক্ষিক রোধের যে সমীকরণটা আপনি পাচ্ছেন, এটাকে আপেক্ষিক রোধ বলা যায় বা রোধকত্ব বলা যায়, ঠিক আছে। এই সূত্র রিলেটেড আপনারা পরীক্ষার মধ্যে দিয়ে একটা ম্যাথ পেতে পারেন, ঠিক আছে। এই সূত্র রিলেটেড দুই একটা ম্যাথ আপনারা পরীক্ষায় পেতে পারেন, ওকে। আচ্ছা, তো এখান থেকে পাইতে পারেন। আচ্ছা, মেইন যে আলোচনাটা আছে, চলেন এখন আমরা মেইন আলোচনায় চলে যাই। সার্কিটের মধ্যে প্রথম হচ্ছে সার্কিট কাকে বলা হয়? বিদ্যুৎ চলাচলের যে সম্পূর্ণ পথ আছে, সেই সম্পূর্ণ পথটাকে আমরা কি বলি? সার্কিট বলি। বিদ্যুৎ চলাচলের যে সম্পূর্ণ পথটা আছে, সেই সম্পূর্ণ পথটাকে আমরা কি বলি স্যার? সার্কিট বলে থাকি, হ্যাঁ। তাহলে সার্কিট কি? বিদ্যুৎ চলাচলের যে সম্পূর্ণ পথ আছে, সেই সম্পূর্ণ পথটাকে আমরা কি বলবো? একটা সার্কিট বলে থাকবো। সার্কিটের বিভিন্ন উপাদান আছে, আপনি রোধ বলতে পারেন, তারপরে এই সুইচ বলেন, লোড বলেন, এই সবগুলাই কি স্যার? সার্কিটের উপাদান। এরকম অনেক উপাদান আছে। তো সার্কিট থেকে আমাদের যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তুল্য রোধ বা রোধের সন্নিবেশ যেটা আছে, তুল্য রোধ বের করা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তুল্য রোধ, দেখেন আপনি রোধের যে সংযোগটা আছে,
রোদের প্রতীকটা হচ্ছে এরকম, এটা হচ্ছে রোদের প্রতীক। হ্যাঁ, তো এটা হচ্ছে কি স্যার, রোদের প্রতীক। এই যে যে রোদটা, এই রোদের সংযোগটা কোন একটা সার্কিটের ক্ষেত্রে আপনি দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে রোদের শ্রেণী সংযোগ, শ্রেণী সংযোগ, আরটা হচ্ছে সমান্তরাল সংযোগ। অর্থাৎ একটা হচ্ছে শ্রেণী সন্নিবেশ আর একটা হচ্ছে সমান্তরাল সন্নিবেশ। তো এই শ্রেণী সংযোগের ক্ষেত্রে তুল্য রোধকে আমরা হচ্ছে আরএস দ্বারা প্রকাশ করি, সমান্তরাল সংযোগের ক্ষেত্রে হচ্ছে আমরা আরপি দ্বারা প্রকাশ করি। কথা বুঝতে পারছি? এখন আসেন এই তুল্য রোধটা কারে কয়। সাপোজ মনে করেন আপনার কোনো জায়গায় 10টা ব্যাটারি ইউজ করা লাগতেছে। এখন আপনি 10টা ব্যাটারি ইউজ করবেন না, একটা ব্যাটারি ইউজ করবেন যাতে ওই 10টার সমপরিমাণ কাজ করে। তাহলে 10টার পরিবর্তে আপনি যাকে ব্যবহার করছেন, ঠিক আছে, যে 10টা রোদের পরিবর্তে আপনি একটা রোদ ব্যবহার করছেন, ওই একটা রোদই 10টার যদি কাজ করে থাকে তাহলে ওই একটা রোদকে বলবেন আপনি তুল্য রোধ। ঠিক আছে? তাহলে কোন একটা সার্কিটে একাধিক রোদের পরিবর্তে একটা মাত্র রোদ ব্যবহার করলে যদি রোদের মানে সার্কিটের প্রবাহের মানের কোনো পরিবর্তন না ঘটে, তাহলে সেটাকেই বলা যাবে কি বলেন তো, ওই সার্কিটের তুল্য রোধ বলা যাবে। তুল্য রোধ দুই ধরনের, শ্রেণী সংযোগের ক্ষেত্রে তুল্য রোধটা হচ্ছে আরএস এবং সমান্তরাল সংযোগের ক্ষেত্রে তুল্য রোধটা হচ্ছে আরপি। এখন খেয়াল করেন এই শ্রেণী সংযোগের ক্ষেত্রে সাপোজ মনে করেন শ্রেণী সংযোগটা কেমনে থাকবে স্যার, কোন একটা সার্কিট এরকম আছে, ধরেন এখানে একটা রোধ আছে, এটা ধরেন R1, এখানে একটা রোধ আছে যেটা হচ্ছে R2, এখানে একটা রোধ আছে যেটা হচ্ছে আমাদের R3। ঠিক আছে, তিনটা রোধ আছে। এই তিনটা রোধকে আপনি যদি কি করেন একটার পর একটা এইভাবে সংযুক্ত করেন, প্রথমটার শেষ প্রান্ত দ্বিতীয়টার প্রথম, আবার দ্বিতীয়টার পরে তৃতীয়টা, মানে এইভাবে ধাপে ধাপে যদি কানেক্ট করেন তখন সেটাকে আমরা শ্রেণী সংযোগ বলি। ঠিক আছে, এটা কি শ্রেণী সংযোগ। এখন এই তিনটা রোধের পরিবর্তে যদি এই সার্কিটটার মধ্যেই একটা বড় মানের রোধ আপনি ব্যবহার করেন, যে রোধটা ব্যবহার করার ফলে এই সার্কিটের প্রবাহের কি হবে না, কোনো পরিবর্তন হবে না। আগে যতটুকু বিদ্যুৎ পাস হইতো এখনো ঠিক ততটাই বিদ্যুৎ পাস হয়ে যায়। তাহলে এই রোধটাকে আপনি কি বলবেন, এই বর্তনীর তুল্য রোধ বলবেন। তাহলে এই আরএস বের করার বা তুল্য রোধ বের করার একটা সূত্র আছে। সূত্রটা কি জানেন? সূত্রটা হচ্ছে আরএস ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3 ভাবে যোগ করবেন জাস্ট। এটা হচ্ছে শ্রেণী সংযোগের ক্ষেত্রে তুল্য রোধ বের করার ফর্মুলা। এখন আসেন সমান্তরাল সংযোগটা বোঝাই দেই। যদি দেখেন যে কোনো সার্কিটের মধ্যে রোধগুলা এইভাবে সংযুক্ত আছে, অর্থাৎ সকল রোধের কি আছে, দুইটা কমন পয়েন্ট আছে। রোধগুলার কি আছে স্যার, একটা কমন পয়েন্ট আছে, দুইটা কমন পয়েন্ট আছে। ঠিক আছে, এ দেখেন এখানে তিনটা রোধ আছে, এটা মনে করি R1, এটা R2, এটা হচ্ছে আমাদের R3। এই তিনটা রোধের কি আছে স্যার, এই একটা কমন পয়েন্ট আছে, এই একটা কমন পয়েন্ট আছে। অর্থাৎ রোধগুলাকে যদি একটা কমন পয়েন্টে এনে আপনি কানেকশন দেন তখন সেই সংযোগটাকে বলা হয় সমান্তরাল সংযোগ। ঠিক আছে, আর এই সমান্তরাল সংযোগের ক্ষেত্রে তুল্য রোধ বের করার বা আরপি বের করার একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে আপনার 1/rp সমান হচ্ছে 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। এইভাবে যতগুলা রোধ থাকবে সবাইকে যোগ করবেন। এই সূত্রগুলা কেমনে আসে এটারও ব্যাখ্যা আছে, বাট আমরা যেহেতু ক্লাস করতেছি, আমরা একটা সাজেশন ভিত্তিক ক্লাস করতেছি, সেজন্য আমি আর এই দিকে সময়টা নষ্ট করতে চাচ্ছি না। আমি জাস্ট সূত্রটা বলে দিলাম, কারণ আমাদের পরীক্ষার মধ্যে আপনি এই সূত্রগুলা থেকে প্রশ্ন বা অঙ্ক পাবেন। ঠিক আছে, এগুলা থেকে আপনি কি পাবেন, অঙ্ক পাবেন পরীক্ষার মধ্যে। আশা করি ক্লিয়ার। তারপরে লাস্ট একটা টপিক ওদের, সেটা হচ্ছে আমাদের তড়িৎ ক্ষমতা। কি বলেন তো স্যার, তড়িৎ ক্ষমতা। তড়িৎ ক্ষমতা, হ্যাঁ, তড়িৎ ক্ষমতা কাকে বলা হয়? কোন একটা তড়িৎ যন্ত্রাংশ একক সময়ে যে কাজ করতে পারে সেটাকে তার কি বলা হয়, তড়িৎ ক্ষমতা বলা হয়। কোন একটা তড়িৎ যন্ত্রাংশ একক সময়ে যে কাজ করতে পারে সেটাকে আমরা কি বলবো, তার তড়িৎ ক্ষমতা বলবো। এই তড়িৎ ক্ষমতাটাকে আমরা প্রকাশ করি হচ্ছে কি, পি দ্বারা,
আর এককটা হচ্ছে ওয়াট। এককটা কি বলেন তো? ওয়াট। ঠিক আছে। তাহলে তড়িৎ ক্ষমতাকে আমরা পি দ্বারা প্রকাশ করতেছি, এককটা হচ্ছে ওয়াট। তাহলে এই তড়িৎ ক্ষমতা বের করার সূত্রটা হচ্ছে এরকম, তড়িৎ ক্ষমতা পি বের করার সূত্রটা হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই টি, ডাব্লিউ ডিভাইডেড বাই টি। অর্থাৎ একক সময়ে যে পরিমাণ কাজ করতে পারবে সেটা হচ্ছে কি বলেন তো আমাদের তড়িৎ ক্ষমতা। এই তড়িৎ ক্ষমতা বের করার আপনি একটা সূত্র পাবেন, আরো সূত্র আছে, পি ইজ ইকুয়াল টু বিআই। ঠিক আছে, তারপরে পি ইজ ইকুয়াল টু আই স্কয়ার আর। ঠিক আছে, এরকম। তারপরে পি ইজ ইকুয়াল টু হচ্ছে বি স্কয়ার ডিভাইড বাই আর। এরকম অনেক সূত্র পাইতে পারেন আপনি। হ্যাঁ, এই সবগুলাই হচ্ছে তড়িৎ ক্ষমতা বের করার সূত্র। কেমনে আসলো? আপনি এখানে আয়ের মানটা বসাই দেন বি বাই আর, তাহলে আপনি সূত্র পাবেন এইটা। আবার আপনি এখানে বি এর মান বসান, আয়ার বসালে সূত্র পাবেন এইটা। সো আপনি সূত্রের মধ্যে যদি বসাই দেন তাহলে হচ্ছে আপনি এই সূত্রগুলো পান। তো এই সবগুলো হচ্ছে তড়িৎ ক্ষমতা বের করার সূত্র। এই সূত্রের সাহায্যে আপনি তড়িৎ ক্ষমতা বের করবেন। এখন প্রশ্ন হচ্ছে স্যার, এখান থেকে আমরা কি কোশ্চেন পরীক্ষায় পেতে পারি? ধরেন সাপোজ আমাদের অনেক লাইটের মধ্যে আমরা এরকম দেখতে পাই যে 100 ওয়াট 220 ভোল্ট লেখা আছে। হ্যাঁ, কোন একটা লাইটের মধ্যে এটা লেখা আছে। এই ল্যাডের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের মান বের করো। ঠিক আছে, বিদ্যুৎ প্রবাহের মান বের করো, এরকম বলতে পারে। যে কোনটা লাইটের গায়ে এটা লেখা আছে, সেখান থেকে আপনি বিদ্যুৎ প্রবাহের মানটা কি করবেন? বের করবেন। কেমনে বের করবেন? দেখেন কি কি দেওয়া আছে। এই যে 100 ওয়াট, এটা হচ্ছে আপনার ক্ষমতার মান। 100 ওয়াট হচ্ছে কি বলেন তো? ক্ষমতার ভ্যালু। আর 220 ভোল্ট এটা হচ্ছে বি এর ভ্যালু, 220 ভোল্ট। কি বলছে স্যার? আই এর মান বের করতে। আপনি কি জানেন? পি সমান সমান বিআই জানেন না? সূত্রটা লিখেন যে পি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের বিআই। তাহলে আই সমান কি আসে? পি ডিভাইডেড বাই বি। তাহলে এখানে পাওয়ারটা কত? 100 ওয়াট, ভোল্টেজ হচ্ছে 220। ক্যালকুলেশন করে দিবেন 10/22 এম্পিয়ার। এই হচ্ছে স্যার ওই বাল্ব বা উক্ত বাল্বের মধ্য দিয়ে প্রবাহ। পারা যাবে তো নাকি? সো আমাদের ক্ষমতা থেকে আমরা এই রিলেটেড কিছু ম্যাথ পেতে পারি। এরপর আমাদের ব্যয়িত শক্তির কিছু ম্যাথ করতে হবে। ব্যয়িত শক্তি, চলো আমরা ব্যয়িত শক্তির কিছু ম্যাথ দেখি। ব্যয়িত শক্তি, আপনারা দেখেন না, বাসা বাড়িতে যখন আমরা বিদ্যুৎ ব্যবহার করি, এই বিদ্যুৎ ব্যবহার করার পরে মাস শেষে আমাদের একটা বিল ধরায় দেয়। সেই বিলের ক্যালকুলেশনটা কেমনে করে এটা আপনি করতে পারবেন যদি এই ব্যয়িত শক্তির হিসাবটা আপনি বুঝেন, তাই তো, যে কতটুকু শক্তি আপনি খরচ করছেন। তা আপনি নরমালি একটু আগে একটা সূত্র পড়ছেন যে তড়িৎ ক্ষমতা পি সমান সমান হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই টি। তাহলে এখান থেকে ডাব্লিউ সমান কি আসে? পিটি আসে, নাড়ারি গুণ করলে ডাব্লিউ সমান কি? পিটি। তাহলে এখানে আপনি পি যেটা পাচ্ছেন, এই পি মানে হচ্ছে ক্ষমতা আর টি মানে হচ্ছে সময়। তাহলে আপনি কত ক্ষমতার জিনিসটা চালাচ্ছেন, কত ওয়ার্ডের, সেটার সাথে যদি তার সময়টা গুণ করেন যে কতক্ষণ সময় চালাইছেন, তাহলে আপনি কি পেয়ে যাবেন বলেন তো স্যার? ব্যয়িত শক্তিটা পেয়ে যাবেন। তাহলে ব্যয়িত শক্তি বের করার সূত্র হচ্ছে স্যার এইটা। এখন এই ব্যয়িত শক্তির ক্যালকুলেশনটা আমরা কেমনে করি জানেন? কি দ্বারা করি বলেন তো? ব্যয়িত শক্তির একক হচ্ছে ইউনিট, তাই না? আমরা কি বলি? ইউনিট বলি। ইউনিটটা কই থেকে আসে? বোর্ড অফ ট্রেড, বিওটি ইউনিট। হ্যাঁ, আর 1 বিওটি ইউনিট সমান হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা। ভালো করে বুঝেন, এই যে আমরা ইউনিট বলি না সংক্ষেপে যেকে, এটা ফুল মিনিং হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট, বা সংক্ষেপে যেটাকে আমরা কি বলি? ইউনিট বলে থাকি। সংক্ষেপে আমরা যেটাকে কি বলে থাকি স্যার? ইউনিট বলে থাকি। তাহলে 1 ইউনিট সমান হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা। এটার মিনিংটা বুঝেন আগে। এটা মিনিংটা হচ্ছে যে 1 কিলোওয়াট ক্ষমতার কোন একটা বৈদ্যুতিক যন্ত্রাংশ যদি আপনি 1 ঘন্টা ধরে ব্যবহার করেন, তাহলে যতটুকু বিদ্যুৎ খরচ হবে সেই পরিমাণ বিদ্যুৎকে বলা হবে 1 ইউনিট বিদ্যুৎ শক্তি। কথা কি বুঝাইতে পারলাম?
সাপোজ আপনার বাসার মধ্যে 1000 ওয়াটের একটা লাইট আছে। আচ্ছা, একটা কথা বলে নেই, কিলোওয়াট দেখেন, ওয়াট হচ্ছে ক্ষমতার ছোট একক, বাট আমরা অনেক বড় বড় একক ইউজ করি। যেমন আমরা অনেক সময় কিলোওয়াট ইউজ করি, অনেক সময় আমরা মেগাওয়াট ইউজ করি। তো 1 কিলোওয়াট মানে হচ্ছে 1000 ওয়াট, ঠিক আছে? অথবা এটাকে লিখতে পারেন 10 কিউওয়াট। আর হচ্ছে 1 মেগাওয়াট মানে হচ্ছে একের পরে 6টা শূন্য, এত ওয়াট, অথবা 10⁶ ওয়াট। এর একটু মাথায় রেখেন, কিলোওয়াট আর মেগাওয়াট হচ্ছে বড় বড় যে এককগুলো আছে সেইটা। আর এখানে যেটা বললাম, এই যে 1 BOT মানে বোর্ড অফ ট্রেড ইউনিট সমান হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা। দ্যাট মিনস এইরকম 1 কিলোওয়াট অথবা 1000 ওয়াটের কোন একটা বৈদ্যুতিক যন্ত্রাংশ যদি আপনি 1 ঘন্টা ব্যবহার করেন, যে পরিমাণ বিদ্যুৎ আপনি খরচ করবেন সেই পরিমাণ বিদ্যুৎটাকে বলা হবে 1 ইউনিট বিদ্যুৎ শক্তি। ঠিক আছে, একটা এক্সাম্পল দিয়ে দিই। সাপোজ আপনার বাসার মধ্যে, আপনার বাসার মধ্যে কি আছে, 4টা ফ্যান আছে। ধরেন 100 ওয়াটের 4টি ফ্যান আছে, 4টি ফ্যান। আপনি দৈনিক 10 ঘন্টা করে, 10 ঘন্টা, হ্যাঁ, 10 ঘন্টা করে ফ্যান চালালে এক মাসে কত ইউনিট বিদ্যুৎ শক্তি খরচ হবে? বিদ্যুৎ শক্তি খরচ হবে। ঠিক আছে, এরকম একটা ম্যাথ দিয়েছে আপনার পরীক্ষায় যে 100 ওয়াটের 4টা ফ্যান আপনি দৈনিক কত ঘন্টা করে ব্যবহার করতেছেন? দৈনিক আপনি কত ঘন্টা করে ব্যবহার করতেছেন বলেন তো? দৈনিক আপনি 10 ঘন্টা করে ব্যবহার করতেছেন, তাহলে আপনার এক মাসে খরচ কত হবে? প্রথমত আপনি এখানে কয়টা ফ্যান ইউজ করতেছেন স্যার? 4টা। তাহলে প্রথমত ক্ষমতা বের করেন। একটার ক্ষমতা কত? 100 ওয়াট। তাই 4টার ক্ষমতা কত? 400 ওয়াট। 100 রে 4 দ্বারা গুণ করেন, কত হবে? 400। আচ্ছা, তারপরে আনলেন সময়। আপনি দৈনিক কত ঘন্টা করে ব্যবহার করেন? 10 ঘন্টা। আপনার কতটুকু বলছে? কত দিনে স্যার? এক মাসে। এক মাস মানে কত দিন? 30 দিন। তাহলে কত হয় স্যার? 300 ঘন্টা, তাই না? আর এটাকে আপনি কি করবেন স্যার? একটু কিলোওয়াটে কনভার্ট করবেন। কিলোওয়াটে কনভার্ট করতে গেলে 1000 দ্বারা ভাগ দিবেন, তাহলে কিলোওয়াট হয়ে যাবে। কত হবে স্যার? 0.4 কিলোওয়াট। এখন আপনি কি জানেন? ব্যয়িত শক্তি সমান হচ্ছে ক্ষমতা ইনটু সময়। ক্ষমতা ইনটু সময়। তার ক্ষমতা কত ছিল? এই যে এটা 0.4, সময় হচ্ছে 300। ঠিক আছে, এত ইউনিট বা সরি এত কিলোওয়াট ঘন্টা কত হয় স্যার? 120 না? 120 কিলোওয়াট ঘন্টা বা 120 ইউনিট। তাহলে এই যে স্যার আপনি 4টা ফ্যান ইউজ করতেছেন, সেই 4টা ফ্যান যদি এক মাস ব্যবহার করেন, এক মাস ব্যবহার করলে আপনার মোট ব্যয়িত শক্তিটা হবে 120 ইউনিট। ঠিক আছে, এই রকমের প্রশ্ন আপনার পরীক্ষায় আসতে পারে, আশা করি আপনি আনসার করতে পারবেন। ঠিক আছে, এখন আমরা আমাদের ভোকেশনাল ভ্যাকসিন বইটা থেকে আপনাদের রোদের কিছু অঙ্ক আছে যেগুলো বড় ছোট গ বা বড় গ প্রশ্নে আসতে পারে, সেগুলো একটু আনসার করি। খেয়াল করে থাকেন, এখান থেকে আমাদের কি কি প্রশ্ন আসতে পারে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকে। জ্ঞানমূলকে আসতে পারে তড়িৎ প্রবাহ কাকে বলে, ওহমের সূত্রটা কি আমরা একটু আগে পড়ে আসলাম, রোধ কাকে বলে, আপেক্ষিক রোধ কাকে বলে, তড়িৎ ক্ষমতা কাকে বলে, বিওটি কি একটু আগে বলে দিছি। ঠিক আছে, তো এইগুলো তো আশা করি পারা যাবে নাকি। এখন একটা কোশ্চেন আছে স্যার, ম্যাথের একটা কোশ্চেন আছে, ম্যাথমেটিক্যাল টার্মের একটা কোশ্চেন দেখেন। ম্যাথমেটিক্যাল টার্মের একটা কোশ্চেন আছে এরকম যে মনে করেন এটা হচ্ছে একটা বর্তনী, এখানে 3টা রোধ আছে। ঠিক আছে, এটা এখানে কয়টা রোধ আছে? 3টা রোধ আছে, হ্যাঁ? কয়টা রোধ আছে বলেন তো স্যার? 3টা রোধ আছে। এটা R1,
এটা R2, এইখানে মনে করেন R3, তিনটা রোধ সংযুক্ত আছে। আর এখানে ব্যাটারি বা পাওয়ার সোর্সটা হচ্ছে 180 ভোল্ট। আচ্ছা, এখানে কত আছে রোধগুলা? এটা হচ্ছে 9, এটা হচ্ছে আমাদের 6, আর এটা হচ্ছে কত 3। এখন এখান থেকে কোশ্চেনটা কেমনে আসতে পারে? কোশ্চেনটা আসতে পারে, কোশ্চেনটা আপনার থাকতে পারে একটা ছোট এরকম থাকতে পারে যে প্রবাহ নির্ণয় করো, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ বের করো। মানে আয় আপনাকে বের করতে বলছে, ঠিক আছে, যে আয়ের মান কত এটা বের করতে বলতে পারে। তারপরে আরেকটা জিনিস বের করতে বলতে পারে, সেটা হচ্ছে R1 রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করো। হ্যাঁ, এই যে R1 যে রোধটা আছে এটার দুই প্রান্তের বিভব পার্থক্য বের করো। R1 এর দুই প্রান্তের বিভব পার্থক্য বের করো, এরকম বলতে পারে। হ্যাঁ, তাহলে আপনি প্রথমত এখান থেকে হচ্ছে প্রবাহটা বের করার চেষ্টা করেন। প্রবাহ যদি বের করতে চান, প্রবাহ বের করার সূত্র কি? I সমান হচ্ছে V ডিভাইডেড বাই R। এখানে ভোল্টেজটা কত? 180 ভোল্ট। তাহলে বি এর মান আপনি পেয়ে গেছেন। বি কত? 180। বাট আপনি আরটা পান নাই। আর মান হচ্ছে তুল্য রোধ ইউজ করতে হবে, যদি এখানে তিনটা রোধ ইউজ করছেন। সেটা যদি এটা শ্রেণী বর্তনী, তার তুল্য রোধ বের করার সূত্র আপনি জানেন। সো তুল্য রোধ বের করার সূত্র হচ্ছে এরকম, যে আর এর সমান হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3। R1 এর মান হচ্ছে 9, এটা 6, এটা হচ্ছে 3, তাহলে 18 ওহম। লিখা দেন 18। তাহলে কাটাকাটি করলে থাকে কত? 10 এম্পিয়ার। দ্যাট মিন্স আপনি এখানে যে সার্কিটটা দেখতেছেন, এই সার্কিটের এই যে তারটা আছে না, এই তারের মধ্য দিয়ে 10 এম্পিয়ার বিদ্যুৎ যাচ্ছে। এই পুরো সার্কিটে প্রবাহটা কত? 10 এম্পিয়ার। ঠিক আছে, তাহলে এই ছোট গ শেষ। বড় গটা কি বলছে? বড় গ বলছে দেখেন, এই যে রুটটা, এই প্রান্ত আর এই প্রান্ত, মনে করেন এই পাশে দুই প্রান্তের বলছে কিন্তু, মানে এইখানে যেন একটা প্রান্ত চিন্তা করেন আর এই পাশে একটা প্রান্ত চিন্তা করেন, যে এই দুই পাশের প্রান্তের বিভব পার্থক্যটা কত। মানে এইখানে তো একটা বিভব আছে, দেখেন এখানে কত আছে? 180 ভোল্ট আছে। এই 80 ভোল্ট এই তার বেয়ে ধরেন এইখানে আসলো, এখানে আপনি কত পাইছেন? 180 ভোল্ট পাইছেন। কিন্তু এখানে কি আছে? রোধ আছে। রোধ কি করবে? বাধা দিবে কাকে? ভোল্টেজকে। ভোল্টেজ সে কমাই দিবে। তাহলে যখন এই 180 ভোল্ট এই রোধের মধ্যে দিয়ে পাস হবে, তখন এই জায়গার মধ্যে কিন্তু আপনি রোধটা 180 পাবেন না, সেটা কি হয়ে যাবে? কিছুটা কমে যাবে। কি করবে? রোধটা কি করবে? ভোল্টেজকে খেয়ে ফেলবে, কিছু কমাই দিবে। তো কমাই দিলে ধরেন সাপোজ যদি এখানে সে 10ও কমাই দেয়, ঠিক আছে, যে 10 ভোল্টও যদি কমাই দেয়, তাহলে কত আসবে এখানে স্যার? এখানে আসবে হচ্ছে 170 ভোল্ট। তাহলে পার্থক্যটা কত হলো? 10 ভোল্ট। এরকম একটা পার্থক্য আপনাকে বের করতে বলছি। ঠিক আছে, সো এত কিছু যদি বুঝে থাকেন, তাহলে আপনি এখন খুব সহজেই এই ম্যাথটা সলভ করতে পারবেন। দেখেন, কোন একটা সার্কিটে ভোল্টেজ, হারানো ভোল্টেজ অথবা বিভব পার্থক্য সৃষ্টি হয় কেন? রোধের জন্য, তাই না? সো বিভব পার্থক্য আপনি বের করতে পারেন এই সূত্রের সাহায্যে। বিভব পার্থক্য বের করার সূত্র হচ্ছে আই আর। স্যার প্রবাহটা কত? 10 এম্পিয়ার। রুটটা কত? দেখেন আর1 এর মানটা কত? 9, তাহলে 9.90 ভোল্ট। তাহলে এই যে আর1 রোধের দুই প্রান্তের বিভব পার্থক্যটা হবে কত স্যার? 90 ভোল্ট। আশা করি এই দুইটা কোশ্চেন আপনারা পারবেন। পরীক্ষার মধ্যে এরকম কোশ্চেন কিন্তু আসতে পারে। একটু খেয়াল করেন, দেখেন কোনো সমস্যা আছে নাকি। ওকে, যদি পারেন তাহলে তো হইলই, না হলে চলেন আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাই। সো আশা করি একটু ক্লিয়ার। এরপরে হচ্ছে আমরা এইগুলো তো অলরেডি সলভ করে ফেলছি।
এরপরে চলুন আমরা হচ্ছে বিদ্যুতের যে চুম্বক ক্রিয়াটা আছে এটা নিয়ে একটু কথা বলি। এখানে আপনারা অনেকগুলো প্রশ্ন পেতে পারেন, বিশেষ করে ট্রান্সফরমার থেকে আপনাদের পরীক্ষায় কোশ্চেন থাকবে ট্রান্সফরমার থেকে। ট্রান্সফরমারটা থেকে আমাদের বেশি কোশ্চেন গুলো এখানে পরীক্ষায় চলে আসে। আচ্ছা, সেখানে আমরা একটু ট্রান্সফরমারটা নিয়ে কথা বলি, যেহেতু এটা থেকে প্রশ্ন আসতে পারে, আর বাকি সকল যেহেতু থিওরিটিক্যাল কোশ্চেন আমরা থিওরি নিয়ে কথা বলবো, সমস্যা নেই। আচ্ছা, একটা ট্রান্সফরমারটা কাকে বলে? ট্রান্সফরমার আমরা সবাই জানি এটা হচ্ছে একটা বৈদ্যুতিক যন্ত্র। আমাদের বাসা বাড়ির মধ্যে কিন্তু ট্রান্সফরমার ব্যবহার করা হয়, তাই না? আপনি দেখেন না যে খুঁটি থেকে যখন বিদ্যুৎটা আসে আমাদের বাসা বাড়িতে, তখন সেখানে কিন্তু আমরা একটা ট্রান্সফরমার ব্যবহার করি। সেটার সাইজে ছোট বড় আছে। আমাদের বাসা বাড়িতে যে ট্রান্সফরমার গুলো আমরা ইউজ করি বা খুঁটি থেকে যেটা আসে সেটার মধ্যে ছোট ট্রান্সফরমার ইউজ করি। কিন্তু আপনি যদি কোনো একটা যেখানে হচ্ছে জাতীয় গ্রিডের যে পাওয়ার সাপ্লাই গুলো থাকে বা স্টেশন গুলো থাকে, সেখানে দেখেন বড় বড়, বা যদি লোড বেশি থাকে আপনার ট্রান্সফরমার গুলো কিন্তু বড় ইউজ করতে হয়, তাই না? তো প্রথম কথা হচ্ছে এই ট্রান্সফরমারটা কাকে বলে, এই ট্রান্সফরমারটা আমরা কাকে বলে বা কাকে বলবো? তাহলে এই ট্রান্সফরমারটা হচ্ছে এমন একটা বৈদ্যুতিক যন্ত্র যেটা নিম্ন ভোল্টেজকে উচ্চ ভোল্টেজে রূপান্তর করে, অথবা এই উচ্চ ভোল্টেজকে নিম্ন ভোল্টেজে রূপান্তর করে। সহজ ভাষায় যেটা আপনার ভোল্টেজ এবং প্রবাহের পরিবর্তন করে তাকে আপনি ট্রান্সফরমার বলেন। যে ট্রান্সফরমার তার মানে কি, তার কাজই হচ্ছে পরিবর্তন করা। সে কি করবে? হয়তো ভোল্টেজটাকে পরিবর্তন করবে, নয়তো আপনার প্রবাহটাকে পরিবর্তন করবে, যে কোনো একটাকে কিন্তু কি করে বলেন তো স্যার? পরিবর্তন করবে। ঠিক আছে স্যার, খেয়াল করেন, ট্রান্সফরমার কিন্তু স্যার দুই ধরনের। ট্রান্সফরমার কয় ধরনের? দুই ধরনের। ট্রান্সফরমার ট্রান্সফরমার কয় ধরনের বলেন তো? দুই ধরনের। একটা হচ্ছে স্টেপ আপ, ট্রান্সফরমার, আর হচ্ছে স্টেপ ডাউন। স্টেপ আপ মানে ভোল্টেজ বাড়াই দেয়, আর স্টেপ ডাউন মানে যে ট্রান্সফরমারটা হচ্ছে ভোল্টেজটাকে হ্রাস করে দেয়, কমাই দেয়। দেখেন আমাদের বাসা বাড়িতে ভোল্টেজটা কত প্রয়োজন, ধরেন এটা বাসা বাড়ি, ভোল্টেজটা কত প্রয়োজন? 220 ভোল্ট। আমাদের বাসা বাড়ি ভোল্টেজ 220 থেকে 240 এর মধ্যে থাকে। এখন যে তারগুলো আসে বৈদ্যুতিক খুঁটি থেকে, যে তারগুলো আসে, আপনার কি মনে হয় যে এখানে ভোল্টেজ 220 ভোল্ট আছে? অবভিয়াসলি নট। এখানে ভোল্টেজ প্রায় 36,000 বা তার থেকে আর অনেক বেশি ভোল্টেজ থাকে, হাই ভোল্টেজ থাকে। এখন এত ভোল্টেজ যদি আপনার বাসা বাড়িতে আপনি ব্যবহার করতে চান, সম্ভব? আপনার জিনিসপত্র যা কিছু আছে সবকিছু পুড়ে ছারকার হয়ে যাবে, তাই না? সবকিছু কি করবে? পুড়ে যাবে। তাহলে এই যে সবকিছু যে আমার পুড়ে যাবে, সেজন্য আমার কি করতে হবে স্যার? এখানে যে আমাদের ধরেন যদি এখানে 36,000 ভোল্ট থাকে, এই 36,000 ভোল্টেজের যে তারটা আছে বা এই ভোল্টেজটাকে কনভার্ট করে আমাকে 220 ভোল্টে কি করতে হবে? নামাইতে হবে, ঠিক না? তাহলে এই ভোল্টেজটার কমানোর কাজটা যে করে সেই হচ্ছে আপনার ট্রান্সফরমার। যখন সে ভোল্টেজটা কমায় দেয় তখন প্রবাহ বাড়ায় দেয়, আবার যখন ভোল্টেজটা বাড়ায় তখন প্রবাহটা সে কমায় দিবে, ঠিক আছে? তো যখন এই যে দেখেন ভোল্টেজটা যখন সে কমায় দিচ্ছে, তখন এখানে প্রবাহটা অটোমেটিক্যালি বেড়ে যাবে। এই যে ভোল্টেজটা পরিবর্তন করার যে কাজটা করতে, সেটা হচ্ছে ট্রান্সফরমার। সেখানে ইউজ করা হয় বাসাবাড়িতে স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করি আমরা। স্টেপ ডাউন। আর স্টেপ আপ মানে যেটা ভোল্টেজটা কি করবে? বৃদ্ধি করে দেবে, সেটা হচ্ছে আমাদের স্টেপ আপ ট্রান্সফরমার। এই ট্রান্সফরমার ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়টা কুণ্ডলী আছে বলেন তো? দুইটা কুণ্ডলী। একটা কাঁচা লোহা, তার উপরে কি থাকে? তামার তার পেঁচানো থাকে। তামার তারটা কি থাকে? পেঁচানো থাকে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে তামার তারগুলা কি আছে? পেঁচানো আছে। এই পাশেও কি আছে স্যার? তামার তার পেঁচানো আছে। এখানে একটা কুণ্ডলীর নাম, একটা কুণ্ডলী হচ্ছে আপনার মুখ্য কুণ্ডলী, আরেকটা হচ্ছে আপনার গৌণ কুণ্ডলী। ঠিক আছে, একটা মুখ্য আর একটা কি বলেন তো? গৌণ কুণ্ডলী। একটা হচ্ছে আমাদের মুখ্য কুণ্ডলী, আর একটা হচ্ছে কি বলেন তো স্যার? গৌণ কুণ্ডলী। মুখ্য কুণ্ডলী কোনটা? যেটার সাথে ইলেকট্রিক সোর্স কানেক্টেড থাকে, সেটা হচ্ছে আমাদের মুখ্য। আর যেটার মধ্যে বিদ্যুৎটা আবিষ্ট হয়ে যায় সেটা হচ্ছে আমাদের গৌণ কুণ্ডলী। এই মুখ্য কুণ্ডলীতে আপনি যে ভোল্টেজটা দিবেন সেটা হচ্ছে আপনার মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ বা বিপি, আর যে প্রবাহটা দিবেন সেটা হচ্ছে আপনার আইপি মানে মুখ্য কুণ্ডলীর প্রবাহ। আর যেটা হচ্ছে পাক সংখ্যা, এখানে যে কয়েলটা মানে যে
তারগুলো পেঁচাইছেন, পাকটা কত সেটাকে আমরা এনপি দ্বারা প্রকাশ করি। আর গৌণকুণ্ডলীর পাক সংখ্যাকে প্রকাশ করা হয় এনএস, প্রবাহকে হচ্ছে আইএস, ভোল্টেজটাকে ভিএস দ্বারা প্রকাশ করা হয়। এবং এই তিনটার মধ্যে কি আছে, একটা সম্পর্ক আছে। এই যে কয়েলের ভোল্টেজ এবং প্রবাহটা যাই কিছু বলেন, এই গৌণকুণ্ডলী মুখকুণ্ডলীর মধ্যে কি আছে স্যার, একটা সম্পর্ক আছে, আমরা এটা দেখতে চাই। আচ্ছা, এগুলো তো বললামই। এই যে স্যার সেই সমীকরণটা, ট্রান্সফরমারের সমীকরণ হচ্ছে স্যার এইটা, বিপি বাই বিএস ইজ ইকুয়াল টু এনপি বাই এনএস ইজ ইকুয়াল টু আইএস ডিভাইড বাই আইপি। আর ক্ষমতা সবসময় সমান থাকে, ক্ষমতার কিন্তু কোনো পরিবর্তন নেই, ঠিক আছে। এখন আপনাদের পরীক্ষার মধ্যে এই রিলেটেড কোশ্চেন আপনারা পেতে পারেন যে একটা ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে 500, গৌণকুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে 2000, মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে কত, 500। তাহলে এটা হচ্ছে আপনার এনপির ভ্যালু, আর 2000 এটা হচ্ছে এনএস এর ভ্যালু, পাক সংখ্যা। মুখ্য কুণ্ডলীতে 220 ভোল্ট, তার মানে বিপির ভ্যালুটা এটা। গৌণকুণ্ডলীর ভোল্টেজটা কত, দ্যাট মিন্স আপনার বিএস এর ভ্যালুটা কত। সূত্র কি, এই যে স্যার সূত্র, বিএস বাই বিপি বাই বিএস, এনপি বাই এনএস। সবার মানই দেওয়া আছে, বিপি দেওয়া আছে, এনপি দেওয়া আছে, এনএস দেওয়া আছে, আপনাকে এই বিএসটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে আপনার কাজটা কি, আপনি বিপিটা ওই পাশে নিয়ে যান। এই যে বিপিটা যদি আপনি ওই পাশে নিয়ে যান, তাহলে দেখেন এখানে আর গুণ করলে কি আসে, এখানে আর গুণ করেন, তাহলে এরকম পাবেন না। দেখেন বিএস বিএস ইন্টু এনপি সমান সমান ভিপি ইন্টু এনএস। সো এখানে বিএস ইজ ইকুয়াল টু বিপি ডিভাইডেড ইন্টু বিপি ইন্টু এনএস ডিভাইড বাই এনপি। সো বিপির ভ্যালুটা কত, বিপির ভ্যালুটা হচ্ছে, ভোল্টেজটা কত স্যার, 220, আর এনএস হচ্ছে 2000, এনপি হচ্ছে কত, 500। আপনি ক্যালকুলেশন করেন পেয়ে যাবেন, দেখেন ক্যালকুলেশন করলে বিপির মান হচ্ছে 220, এনএস 2000 এবং বিএস এনপির মান 500, ক্যালকুলেশন করলে কত আসে, 820 আসে। সুতরাং আমাদের সেকেন্ডারি যে কয়েলটা ছিল গৌণকুণ্ডলী, সেই কুণ্ডলীতে আমরা ভোল্টেজ কত পাবো, 880 পাবো, ঠিক আছে। একই ক্যাটাগরি 8 অঙ্ক দেখতে পাচ্ছেন, আপনার সবগুলারই ভ্যালু থাকবে। এই যে সম্পর্কগুলো দেখতে পাচ্ছেন না, এখানে সবগুলার ভ্যালু দেওয়া থাকবে, জাস্ট একটার ভ্যালু থাকবে না। আপনি একটু আড়াআড়ি গুণ করে একটা ভ্যালু বের করতে পারবেন। যেমন এখানে কি কি দেওয়া আছে, একটা মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ, মানে এটা হচ্ছে আইপির ভ্যালুটা, প্রবাহ 5, গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ এবং যন্ত্রটির ক্ষমতা বের করো, ওই যে ওই কুণ্ডলীটার, ওই যেটার কথা বলছে সেটা। সেখান থেকে তো আপনি সবকিছু জানেনই, যে তার ভোল্টেজ কত ছিল, এটা সবই তো আপনার জানা। তাহলে সেখান থেকে আপনি হচ্ছে গৌণকুণ্ডলীর বা যন্ত্রটির ক্ষমতা কত, যন্ত্রটির ক্ষমতা বের করবেন এই সূত্রের সাহায্যে, P is equal to VI, ঠিক আছে। ভোল্টেজ কত আর প্রবাহ কত, এখানে আমাদের ভোল্টেজটা কত ছিল স্যার বলেন তো, মুখ্য কুণ্ডলীতে ভোল্টেজটা ছিল 220। এখন মুখ্য কুণ্ডলীর প্রবাহ যদি আপনি জানেন, তাহলে আপনি স্যার এটা ক্ষমতা বের করতে পারেন, ঠিক আছে। জাস্ট এটা জানলে আপনি ক্ষমতাটা বের করতে পারবেন। এখন দেখেন এই যে মুখ্য কুণ্ডলীর প্রবাহ তো দেওয়াই আছে, কত স্যার, 5 এম্পিয়ার। আপনি এখানে জাস্ট 5 বসায় দেন, কত আসে স্যার, 1100 না। তাহলে 1100 ওয়াট হচ্ছে এটার ক্ষমতা। এত কিছু করার কোনো প্রয়োজন নাই, জাস্ট এইটুকুতেই চলে, ক্ষমতা সবসময় সমান, ঠিক আছে। এই যে একটা সৃজনশীল দেওয়া আছে, আপনারা চাইলে একটু এটা দেখে নিতে পারেন, এটা একটু করে নেবেন সবাই, হ্যাঁ। আমি তো করে দিলাম, জাস্ট এই নিয়মের আপনারা একটা সৃজনশীল একটু করে নেবেন, ওকে। এখানে আনসার সহ দেওয়া আছে, চাইলে একটু একটা দেখতে পারেন সবাই, সবকিছু দেওয়া আছে এখানে, ওকে। আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স পরবর্তী অধ্যায়, সেখান থেকে আমরা যে বিষয়টা কথা বলবো বা আলোচনা করব সেটা একটু দেখেন। এটা অনেক বড় একটা অধ্যায়। প্রথমত এই তিনটা রশ্মির ধর্মগুলো জানেন, আলফা, বিটা এবং গামা। আলফা এবং বিটা রশ্মি, গামা রশ্মি, এগুলো আমরা জানি। আলফা মানে হচ্ছে হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস কার্বন থেকে বের হয়ে গেলে, ইলেকট্রন হচ্ছে এই যে বিটা রশ্মি মানে হচ্ছে ইলেকট্রন, আর গামা মানে হচ্ছে কি তাড়িৎ চুম্বক একটা তরঙ্গ। এই ডিফারেন্সটা পড়ে নেবেন।
তারপরে স্যার কি আছে আমাদের, এন টাইপ, পি টাইপ। পি টাইপ মানে যদি আমরা সেমিকন্ডাক্টরের সাথে ফ্রি যদি কোন একটা অপদ্রব্য মিশ্রিত করি, পিওর সেমিকন্ডাক্টরের সাথে আপনি অপদ্রব্য হিসেবে যদি ফ্রি যদি কোনো পরমাণু যুক্ত করেন, তাহলে যে সেমিকন্ডাক্টরটা গঠিত হয় সেটা হচ্ছে পি টাইপ। কেন? কারণ সিলিকনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকে 4টা, আর ত্রিযুজি যে কোনো পরমাণু ধরেন অ্যালুমিনিয়াম মিশ্রিত করছে, তাহলে অ্যালুমিনিয়াম জন্য কত 3, যখন তার ইলেকট্রন শেয়ার করে তখন একটা ইলেকট্রনের ঘাটতি থাকে বা একটা হোল সৃষ্টি হয়, যে হোলটা পজিটিভ চার্জের মতো আচরণ করে, সেই জন্য সেই ধরনের সেমিকন্ডাক্টরের নাম হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। আর যখন পঞ্চযোজী কোনো পরমাণু পিওর সেমিকন্ডাক্টরের সাথে মিশ্রিত করবেন, তখন যে সেমিকন্ডাক্টর আমাদের তৈরি হবে সেটা হচ্ছে কি বলেন তো, এন টাইপ বা নেগেটিভ টাইপ সেমিকন্ডাক্টর। আর এই ক্ষেত্রে মেজরিটি চার্জটা হচ্ছে আমাদের ইলেকট্রন। ঠিক আছে, এগুলো হচ্ছে লজিক গেট। আচ্ছা, অর্ডার এখানে আছে, এই যে একটা সৃজনশীল আছে, একটু চলে দেখে নিতে পারেন। অ্যানালগ সিগন্যালটা কাকে বলে? যেটা হচ্ছে কি ভোল্টেজটা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, যেটার দুইটা কোনো আলাদা ভ্যালু থাকে না, সেটাকে আমরা অ্যানালগ সিগন্যাল বলে থাকি। বেদন গামা রশ্মি হচ্ছে একটা তড়িৎচুম্বক তরঙ্গ, এবং এটার ভর নাই বলে এটার বেদন ক্ষমতা অনেক বেশি। ঠিক আছে, এই তো বিষয়টা নাকি। এই ধরনের কোশ্চেন আমাদের নাই পরীক্ষায় বা আসবে না। এখানে এ টু জেড আনসার গুলো দেওয়া আছে, একটু দেখে নিবেন স্যার। হ্যাঁ, এই তো স্যার, আর কি বলেন, সবই তো আমরা অলরেডি আলোচনা করে ফেললাম নাকি। আমাদের তাহলে অলরেডি আলোচনা করা কমপ্লিট। তো যেটা আমরা বললাম যে এই ধরনের সৃজনশীল করে যান, আশা করি এই ধরনের সৃজনশীল আপনাদের পরীক্ষা কমন পড়বে। আর আমাদের যে ভোকেশনাল ভ্যাকসিন বইটা আছে, আপনারা চাইলে সেই ভোকেশনাল ভ্যাকসিন বইটা পড়তে পারেন। সেই ভোকেশনাল ভ্যাকসিন বইটা পড়লে আশা করি সেখান থেকে আপনারা অনেক বেশি মাত্রায় পরীক্ষা কমন পাবেন। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।